সবাইকে স্বাগতম আজকে ভার্সিটি মাস্টার ক্লাসে। তো দেখতে পাচ্ছ আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারে চ্যাপ্টার 2 স্থিরত্ব এটা শুরু করব। একদম প্রথম লেকচার তোমাদের। আমি যে বলি যে বোর্ডের পরীক্ষায় অ্যান্সার করে আসছিলা এবং খুবই ইজি একটা চ্যাপ্টার, মানে কম্পারেটিভলি সেই ক্লাস 9-10 এর বেসিক দিয়ে মোটামুটি অ্যান্সার করে ফেলা যায় 50%-এর উপরে। এটা হচ্ছে সেই চ্যাপ্টার যে তোমরা আগে থেকে জানো, কিন্তু হয়তো অনেকে বললো যে ভাই শর্ট সিলেবাসের কারণে আমরা ওইভাবে পড়ি নাই, বা অনেক অনেক কারণ আমাকে দেখাও। যাক, সেটা দেখার বিষয় না। বাট এই চ্যাপ্টারটা লিটারালি অনেক সোজা চ্যাপ্টার গুলোর মধ্যে একটা, মানে বেশিরভাগই সোজা। কিন্তু হ্যাঁ, কিছু প্রবলেম আছে যেগুলো আমরা আগে পড়ি নাই, একটু অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র, সেটাও আমরা বুঝে যাবো। একদম ভয় পাওয়ার কিছু নাই। তাই শুরু করি। প্রথমে কি কি আমাদের টাইপ বা কি কি আমাদের টপিক গুলো আছে সেগুলোকে দিয়ে। টোটাল দেখতে পাচ্ছি এখানে টাইপ বা টপিক আছে 8টা। এবং এই যে লাস্ট ওয়ান, গাউসের সূত্র, এটাকে নিয়ে মারাত্মক চিল্লাফাল্লা। গাউসের সূত্র দিয়ে লিটারালি পরীক্ষায় কোনো ম্যাথ আসে না, কখনো আসে নাই। কিন্তু হ্যাঁ, তুমি দেখে রাখো, তার কারণ তুমি যখন একটা কনসেপ্ট সম্পর্কে আইডিয়া রাখো, হয়তোবা কোনো জটিল প্রবলেম কেউ ইজিলি অ্যাপ্রোচ করতে গেলে নতুন কোনো কনসেপ্ট তোমাকে সাহায্য করতে পারে। এবং খেয়াল করে দেখো, এখানে সবগুলো টাইপই কতগুলো ইম্পর্টেন্ট, শুধুমাত্র একটা গাউসের সূত্র এটা কেন দিয়ে রাখছি। অনেকেই বলে যে ভাইয়া ওইটা তো পরীক্ষা আসে না, বাট তারপরে একটু বুঝাই দিলে ভালো হয়। তো তাই তোমাদের জন্য ওইটাকে আমরা একটা আলাদা টাইপ আকারে স্টিল দিয়ে রাখছি, যে থাকুক, তোমরা তো অন্তত একটু প্র্যাকটিস করো, দেখো। বা যদি কারোর অ্যাডভান্স লেভেলের জানতে ইচ্ছা করে, এখান থেকে তুমি ঘাটাঘাটি করতে পারবা। ওকে, তাহলে এখন আসি পরীক্ষা আমাদের মেইনলি যেগুলো আসে সেই জায়গাতে। সবার আগে যদি আমরা চার্জ এবং তড়িৎ ক্ষেত্রের মূল ধারণা এই টপিকটা নিয়ে আসি, যেমন বস্তুর মৌলিক বৈশিষ্ট্যটা কি, অর্থাৎ আমরা কি তার ভর নিয়ে চিন্তা করতে চাই, নাকি তাকে আমরা চার্জের পার্সপেক্টিভে চিন্তা করতে চাই, এই ব্যাপারগুলো সম্পর্কে আইডিয়া থাকা উচিত। যে একটা বস্তুকে তুমি যখনই প্রকাশ করতে যাবা, তাকে ভর দিয়েও চিন্তা করা যায়, তাকে চাইলে চার্জ দিয়েও চিন্তা করা যায়। এগুলো কিন্তু তার নিজের বৈশিষ্ট্য। চার্জ বদলায় গেলেও সে বস্তু চেঞ্জ হয়ে যাবে, ভর বদলাইলেও চেঞ্জ হয়ে যাবে। এখন ইস্যু হচ্ছে, তুমি তাকে কি মহাকর্ষীয় ক্ষেত্রে রাখবা নাকি কোনো তড়িৎ ক্ষেত্রে রাখবা, তার উপর ডিপেন্ড করবে যে তার ভর অ্যাক্টিভ হবে নাকি তার চার্জ অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ আমরা কোন জায়গায় ফোকাস করে আগাবো, অথবা দুইটা ক্ষেত্রই অ্যাভেলেবল কিনা, তার উপর ডিপেন্ড করবে আমরা কখন কোন বৈশিষ্ট্যটাকে কাজে লাগাইতে যাব। ঠিক আছে, এরপরে আমরা তড়িতের মূল ধারণা বলতে চার্জ এবং তার সাথে এই চার্জের প্রবাহ, যে কিভাবে চার্জের ফ্লো হয় বা কেন ফ্লো হয় বা কতক্ষণ ধরে হয়, সেই জিনিসগুলো এই ডিসকাশনের মধ্যে চলে আসবে। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলি, অথবা অন্যান্য টাইপগুলোকে এক্সপ্লেইন করতে গেলে যার হেল্প নেওয়া লাগে, সে হচ্ছে আমাদের এই কুলম্বের সূত্র। এটা তোমার সেই ছোট্ট কাল থেকে পড়ে আসতেছো। কুলম্বের সূত্র কখন কাজ করবে, কিভাবে কাজ করে। একটা কথা মনে রাখতে হয় যে কুলম্বের সূত্র যখন কাজে লাগাইতে হয়, তখন আমরা স্থির চার্জ বলে নিই, যে স্থির চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল। এই স্থির ওয়ার্ডটার মধ্যে কিছু ঝামেলা আছে, ওইটা আমরা একটু পরে ক্লিয়ার করব। কুলম্বের সূত্র দ্বারা আমরা ওদের মধ্যে ইন্টারাকশন, আকর্ষণ বা বিকর্ষণ, এগুলো নিয়ে আমরা ডিসকাশন গুলো করব। বা কুলম্বের সূত্রের সীমাবদ্ধতাগুলো কি, অথবা কুলম্ব সূত্র কখন কাজে লাগবে না, এগুলো ডিটেইলড আমরা সলভ করব। আর আমাদের ভার্সিটির পরীক্ষার জন্য মেইনলি কিছু ম্যাথ সলভ করব। তোমাদের পরীক্ষা আসলে এত ডিপ লেভেলের থিওরি নিয়ে কোনো কিছু প্রশ্ন করেই না, সব উপর দিয়ে সারফেস দিয়েই করে। শুধুমাত্র কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ গুলাই পরীক্ষায় বারবার আসে। বাট তারপরও তোমরা যদি জানতে চাও, জানার জন্য তো অনেক কিছু আছে। ইভেন আমাদের এই মাস্টার ক্লাস সাথে অ্যাডভান্স মাস্টার ক্লাসও আছে। তো সেখানে আমি একটু ভালো করে দেখি, তখন এগুলো আরো ডিপ লেভেল সম্পর্কে তুমি হালকা আইডিয়া পেয়ে যাবা। একটু বেশি জানতে তো দোষ নাই, তাই না? হালকা, খুব বেশি না বাড়ি বলে। এবার যদি আমরা কুলম্বের সূত্রকে অ্যাপ্লাই করতে চাই, অ্যাপ্লাই করে বিভব এবং প্রাবল্য এই দুইটা বিষয়কে আমরা একই সাথে পারসিভ করতে চাই বা চিন্তা করতে চাই, তার রিজনটা কি? বিভবটা অ্যাকচুয়ালি কি? বিভবটা হচ্ছে পটেনশিয়াল। ঠিক আছে, ইংলিশ টার্মটা তোমার হচ্ছে পটেনশিয়াল, বা সিম্পলি যার জন্য চার্জের প্রবাহ হয় সে হচ্ছে এই বিভব। এখন বিভব কি? একটা স্কেলার রাশি, তাই না? তার কারণ বিভবের শুধু মান থাকে, কোনো দিক থাকে না। কিন্তু সেখানে প্রাবল্য, যাকে আমরা বলি ইংলিশে ইন্টেন্সিটি, এটা কিন্তু শুধু মান না, এটার আবার দিকও ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তার মানে এটা কিন্তু একটা আমাদের ভেক্টর রাশি। বিভবের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হয় চার্জের মানটা প্লাস নাকি মাইনাস, এটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু যখনই আমরা ভেক্টর নিয়ে কথা বলতেছি, তখন ম্যাথ করার সময়
প্লাস মাইনাসকে আমরা অ্যাকচুয়ালি ডিরেকশন বা দিকের মাধ্যমেও চিন্তা করতে পারবো চাইলে, অর্থাৎ আকর্ষণ নাকি বিকর্ষণ এভাবে চাইলে এটাকে আমরা মডিফাই করায় ফেলতে পারবো। অঙ্কের ভিতরে আর মান আঁকায় লেখার দরকার নাই। বিভব আর প্রাবল্যের মধ্যে আবার খুব সুন্দর সম্পর্ক আছে, এটা হয়তো বা আমরা ভেক্টরের মধ্যে পড়ে আসছি। একটু মনে করে দেখো তো, কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট পড়ছিলাম না আমরা? একটু মনে করে দেখো, কোন স্কেলার রাশি, স্কেলার ফিল্ডকে যদি ভেক্টর ফিল্ডে কনভার্ট করতে চাও, মানে সিম্পলি স্কেলার টু ভেক্টর যদি করতে হয়, একটা প্রসেস ছিল। তো নামটা কি ছিল মনে করার চেষ্টা করো তো। কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, এই তিনটার মধ্যে কোনটায় আমরা স্কেলার রাশি থেকে ভেক্টর রাশিতে যেতে পারতাম? একটু মাথা ঝাঁকি মারো। কার্ল তো ক্রস গুণন, ডাইভারজেন্স তো ডট গুণন, তাহলে বাদ গেল একটা, গ্রেডিয়েন্ট। আমরা গ্রেডিয়েন্ট করার মাধ্যমে স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করতে পারি, এটা মাথায় রাখতে হবে। মানে অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভ করতে গেলে কিন্তু একদম পিওর বেসিক জায়গায় হাত ঢুকাই দিতে হবে, ঠিক আছে? তো এগুলো আমরা আস্তে আস্তে ভেঙে চুরে দেখবো, এবং আমি তোমাকে এখন উপর দিয়ে বলতেছি কতটুকু হলে হয়। এবং অবশ্যই মনে রাখবা, তোমাদের ভার্সিটির পরীক্ষায় কখনোই বেশি ডিপ লেভেলে তোমাকে কোশ্চেন করবে না। লজিকটা কি? প্রশ্নের মান মাত্র 1, আর রিটেন পরীক্ষায় মার্ক হচ্ছে 2.5। তাই তোমার বইয়ের মধ্যে আছে, সিলেবাসের মধ্যে পড়ছো, বাট তুমি কখনো হয়তো 2টা বা 3টা চ্যাপ্টারকে মার্জ করো নাই। এরকম মার্জ করে প্রবলেম স্যাররা দিতে পারেন। বা ঢাকা ভার্সিটির কমন টেন্ডেন্সি দেখলাম, এত বছর ধরে যারা পরীক্ষার প্রশ্ন করছেন, তারা একটু থিওরি বেস প্রবলেম দেন, মানে প্রুফ করে দেখাও, এমনটা হতে পারে, চেক করে দেখাও, তারা এইভাবে অ্যাপ্রোচ করেন, তাই না? তারা আমাদের বইতে যে টপিকগুলো আছে সেগুলো আমরা একটু ভালো করে ব্যাখ্যা বুঝে যাই, তাহলে যাই তোমাকে দিয়ে তুমি সলভ করতে পারবা। মনে রাখো, বইয়ের বাইরে কিছুই আসবে না, বইয়ের যে টপিক সেখান থেকেই আসবে। শুধু হইতে পারে আমরা যেভাবে চিন্তা করি সেভাবে স্যার কোশ্চেন দিবেন, সেটা পেঁচায়া দিবেন, এর চেয়ে বেশি কিছু হবে না, ভয় পাওয়ার কিছু নাই। এবার যদি এই সম্পূর্ণ চ্যাপ্টারে বলি, আমি একটা মাত্র টপিক তোমাদেরকে পড়াবো এই সম্পূর্ণ চ্যাপ্টারের মধ্যে, সেটা হবে এই ধারক। মানে ধারক কিভাবে বানাইতে হয়, ধারক কত প্রকার হয়, ধারকের সমবায়, ধারকের সঞ্চিত শক্তি, এটাকে বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট। ইভেন বোর্ডের পরীক্ষাতেও ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এই জায়গা থেকেই হইতো। এই ধারকের কথা উঠলেই আমরা মেইনলি সমান্তরাল পাত ধারককে নিয়ে চিল্লাফাল্লা শুরু করে দেই, যে সমান্তরাল পাত ধারকের কিভাবে গঠনটা হবে, কিভাবে শক্তি সঞ্চয় করবে। সমান্তরাল কেন, ইভেন চাইলে আমাকে কিন্তু এখানে একটা গোলাকার পরিবাহী দিয়েও ধারক তৈরি করতে পারি, এটা আমাদের ইচ্ছা, অনেকভাবে ধারক তৈরি করা যেতে পারে। আমাদের মেইন টার্গেট থাকবে এটাকে সার্কিটের মধ্যে ফেলে সলভ করা, অর্থাৎ বিভিন্ন ধরনের সার্কিটের মধ্যে তাদের সমন্বয় করা, এবং সেখান থেকে তাদের অভ্যন্তরীণ কি শক্তি জমা আছে, বা কিভাবে ওরা ভোল্টেজকে ডিভাইড করে, কিভাবে ওরা চার্জকে জমা করে, সেই ব্যাপারগুলোকে ভেঙে চড়ে দেখবো। এবং তার সাথে আরেকটা ফ্যাক্টরকে আমরা জড়াই দিব, সেটা হচ্ছে মাধ্যম, যে মাধ্যমের পরিবর্তনের সাথে ধারকত্বের কানেকশনটা কোথায়, ঠিক আছে? এই টপিক গুলো এখানে ডিসকাস করব, এবং এইটাই এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টের মধ্যে একটা। এবার এই চ্যাপ্টারের লাস্ট ওয়ান বা টপিক, ডাইপোল। ডাইপোল থেকে সাধারণত তোমাদের ম্যাথ আমি আসতে খুব একটা দেখি নাই, এখান থেকে মেইনলি জ্ঞানমূলক টাইপের প্রশ্ন বা এমসিকিউ টাইপটাই বেশি হয়। কিন্তু ডাইপোল অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ডাইপোল থেকে চাইলে আমরা বিভব, প্রাবল্য, টর্ক, এমনকি ডাইপোল দ্বারা পর্যায়বৃত্ত গতিরও কিছু প্রবলেম জিজ্ঞেস করা যাইতে পারে। পিরিয়ডিক মোশনের কিছু সমস্যা এখানে থাকতে পারে। এটা কিন্তু অ্যাডভান্স হয়ে গেল, আবার পিরিয়ডিক মোশনটা এটা বেশি অ্যাডভান্স হয়ে গেল। বাট তোমাদের জন্য ডাইপোলের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য আছে এগুলো আমার জানতে হবে। ডাইপোল দ্বারা বিভব বানাবো, প্রাবল্য বানাবো, ডাইপোল দ্বারা আমরা টর্ক ক্রিয়েট করব, বা ডাইপোল দ্বারা আমরা কৃত কাজ করব, এগুলো কিন্তু আমাদের অন্তত পারা উচিত। কারণ বইয়ে এই থিম গুলো হালকা হালকা করে টাচ করে গেছে, আমরা সবগুলোই দেখবো। কিন্তু ডাইপোল দ্বারা যে পর্যাবৃত্ত গতি হতে পারে এটা আমাদের বইতে নাই, কিন্তু হ্যাঁ চাইলে ভাবা যেতে পারে। তো যদি আমরা সময় পাই অ্যাডভান্স ক্লাসের মধ্যে তো এটা আলোচনা করবোই, আর অন্তত এই ক্লাসের মধ্যে চেষ্টা করবো তোমাকে একটু ফিল দেওয়ার জন্য যে কিভাবে এগুলোকে নিয়ে কাজ করতে হয়। ফাইন, তাহলে মোটামুটি আমরা বুঝে গেছি আমাদের কয়টা টাইপ বা কি কি আছে। এবার আমরা যাই আজকের ক্লাসে 1 আর 2 এই দুই টাইপের ভিতরে। তাই বুঝতে পারতেছি যে আমরা আজকের ক্লাসে অ্যাকচুয়ালি
ফার্স্টে বিভিন্ন ডেফিনেশন বা এই ব্যাপারগুলার অ্যাকচুয়াল থিওরি আগে দেখবো, এবং তারপরে ম্যাথ করার সবচেয়ে কমন যে ফর্মুলা আমাদের কুলম্বের সূত্র তাকে নিয়ে যাবো। আমি পাশে লিখে দিচ্ছি যে কুলম্বের সূত্র আমাদের মেইন টার্গেট থাকবে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা, আর এই চার্জ এবং চার্জের ধারণা বা হাবিজাবি যা কিছু আছে এখানে আমরা বেসিক থিওরিটিক্যাল আলোচনা করব। যারা ক্লাস 9-10 বা ইভেন ইন্টারেও এই চ্যাপ্টার স্কিপ দিয়ে আসছো, হোপফুলি আমি যখন এটা তোমাকে পড়ায় যাব, তোমার না পড়া থাকলেও তুমি অ্যাটলিস্ট এটা বুঝে যেতে পারবা তুমি কি পড়তে হবে, তোমার কোন জায়গায় প্র্যাকটিস করতে হবে, মানে তোমার খুব বেশি আর কনফিউশন হোপফুলি থাকবে না। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। এবং এটা অনেক ইজি চ্যাপ্টার, তো যারা স্কিপ কোর্সের আগে একদম ভয় পাইও না, এটা অনেক ইজি। আর যারা পড়ে আসছো ভেরি গুড, তাহলে আরেকবার তোমার রিভাইজ হয়ে যাচ্ছে। তা দেখি সবার আগে যে কোন কোন বছর কি কি প্রশ্ন আসছে। সবার আগে দেখলাম এগ্রিকালচার গুচ্ছ 1920, জাহাঙ্গীরনগর 1920। খেয়াল করে দেখো সবাই মোটামুটি 2019-20 এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন করছে, তারপর হুট করে গায়েব হয়ে গেছে। তার মানে যেহেতু মাঝখানে প্রায় 2-3 বছরের প্রশ্ন আসে না, তোমার ক্ষেত্রে আরেকবার এটা এখান থেকে প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনা আছে। ঠিক আছে, রিটার্ন কখনো আসে নাই, আসতেও পারে, অসম্ভব না। তো ফার্স্টে আমরা আসবো চার্জের কোয়ান্টাম এবং চার্জের প্রবাহ, এই দুইটা টপিককে বুঝতে হবে। তো যদি আমরা শুরুতেই চার্জের কোয়ান্টাম এই ব্যাপারটাকে নিয়ে কথা বলি, জিনিসটা আসলে কি। ফার্স্ট অফ অল আমরা চার্জকে কিভাবে চিন্তা করি, আমরা চার্জকে পজিটিভ, নেগেটিভ এবং নিউট্রাল, এই তিনটা ভাবে আমরা চাইলে চিন্তা করতে পারি, ধনাত্মক, ঋণাত্মক এবং চার্জহীন। কিছু টিপিক্যাল এক্সাম্পল চিন্তা করতে পারি। নেগেটিভ চার্জ বলতে আমরা কাদের কথা মাথায় আগে আসে, ইলেকট্রন, এর চার্জ কিন্তু নেগেটিভ। পজিটিভ বলতে আমরা বুঝি প্রোটন, আর নিউট্রাল বলতে আমরা বুঝি নিউট্রন। মানে একদম পরমাণুর গঠন থেকে যেই চিন্তা করা শুরু করলাম, তার মানে কি পরমাণুর গঠন বাদে কোনো বস্তু কি চার্জিত হইতে পারে না? অবশ্যই পরে সাধারণ কোনো বস্তু অর্থাৎ কোনো অবজেক্ট, এটাও কিন্তু চাইলে প্লাস মাইনাস চার্জিত করা যেতে পারে। সাধারণত যে কোনো অবজেক্ট নিউট্রাল হয় সাধারণত, কেন? তার কারণ সমসংখ্যক প্রোটন আর সমসংখ্যক ইলেকট্রন থাকার কারণে এটা প্লাসে মাইনাসে সাধারণত নিউট্রাল হয়ে যায়। কিন্তু আমরা এখানে বিভিন্ন ভাবে এটাকে চার্জিত করতে পারি। যেমন ধরো তোমার পড়ছো কিন্তু রেশম দণ্ড স্নালিল ঘষবো, বা ডিফারেন্ট ডিফারেন্ট দুইটা বস্তুর মধ্যে যখন ঘর্ষণ দেওয়া হচ্ছে, তখন তাদের তড়িৎ ঋণাত্মকতার উপরে ভিত্তি করে একজন হয়ে যায় পজিটিভ চার্জে চার্জিত, তো আরেকজন হয়ে যায় নেগেটিভ চার্জে চার্জিত। অর্থাৎ আমরা কোনো ফিজিক্যাল এক্সপেরিমেন্ট করার মাধ্যমে বা ফিজিক্যালি কোনো চেঞ্জ আমরা এখানে আনতে পারবো। কিভাবে ফিজিক্যালি চেঞ্জ করে এটাকে আমরা আইদার পজিটিভ অথবা নেগেটিভ চার্জে চার্জিত করতে পারবো। নরমালি এটা হয় না, বাট করা যাবে। এখন কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গ্রাউন্ড বা মাটি বা পৃথিবী। আমরা গ্রাউন্ডের ক্ষেত্রে কি চিন্তা করব, যখনই পৃথিবীর কথা আসে বা গ্রাউন্ডের কথা আসে, তখনই আমরা পৃথিবীকে ঋণাত্মক চার্জের আধার ধরে নিই, মানে ভান্ডার, মানে এখানে ইনফাইনাইট অ্যামাউন্টের ঋণাত্মক চার্জ আছে এমনটা বলতে পারি, মানে ইনফাইনাইটলি নেগেটিভ এরকম তোমার আছে। তো এটা আমি কেন বললাম, তার রিজনটা হচ্ছে এরকম যে যদি আমরা কোনো বস্তুকে চার্জ করার পরে মাটির সাথে কানেক্ট করে দেই, তখন কিন্তু ও আর চার্জ থাকবে না, ও নিউট্রাল হয়ে যাবে। এটা মনে রাখবা, যখনই কোনো চার্জিত বস্তুকে ফিজিক্যালি চেঞ্জ করার পরে আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিব, তখনই এটা কিন্তু ডাইরেক্ট নিউট্রাল হয়ে যাবে। এখন কিভাবে হবে ওইটা আমরা একটু পরে আসতেছি। সেটা হচ্ছে এইভাবে, প্লাস চার্জ নাকি মাইনাস চার্জ তার উপর ডিপেন্ড করে আইদার গ্রাউন্ড থেকে ইলেকট্রন আসবে অথবা গ্রাউন্ডে চার্জের প্রবাহ হয়ে যাবে। সেভাবে হিসাবে আমরা যে কোনো অবজেক্টকে নিউট্রাল করে ফেলতে পারবো। সামনেটা এমসিকিউ আসবে, তখন আমি ড্রয়িং করে আবার বুঝাবো। আপাতত এই পর্যন্ত আমরা থেমে যাচ্ছি, ফাইন। আচ্ছা, তাহলে চার্জের ব্যাপারটা বুঝলাম, কিন্তু চার্জের কোয়ান্টাম ব্যাপারটা তো আমি একবারও বলিনি। ব্যাপার হচ্ছে এরকম যে যখন কোনো বস্তুকে যে আমরা ন্যাচে তো নিউট্রাল হয়, বাট তারপরও ওকে আমি সামহাউ ঘষে বা যে কোনো চেঞ্জ আনার পরে এটাকে চার্জিত করে ফেললাম। চার্জিত করে ফেললেও টোটাল যে চার্জ হবে তাকে না হয় আমি কিউ দিয়ে ডিফাইন করব, কিন্তু ওই চার্জের মানটা আলটিমেটলি একটা ইন্টিজার নাম্বারের মাল্টিপ্লায়ার হইতে হবে। ইন্টিজার নাম্বার এই কথা মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে এই এন এর মানে হচ্ছে এন বলতে বুঝবো পূর্ণ সংখ্যা, যেমন 0, 1, 2, 3 এভাবে
চলতে থাকবে, কোনো ওই 2.4 3.2 এসব হওয়া যাবে না, পূর্ণ সংখ্যা। অর্থাৎ তোমার সম্পূর্ণ চার্জের মানটা ইলেকট্রনের চার্জের সমানুপাতিক হবে এবং সেটা কোন একটা পূর্ণ সাংখ্যিক মানের গুণাকারই পাওয়া যাবে। এই নামে যায় না, ইলেকট্রনের চার্জ আমি জানি 1.6 10⁻⁻19 কুলম। এমনকি ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জের মান সেম, শুধুমাত্র একটা পজিটিভ তো আর একটা নেগেটিভ। এটা হচ্ছে আমাদের চার্জের কোয়ান্টায়ন, মানে তোমাকে আন্দাগুন্দা যা মন চাই দিব আর তুমি সলভ করতে পারবা, তাহলে কিন্তু হবে না। এখন যদি আমরা ধরো ইলেকট্রন অনেকগুলো আনছি, সাপোজ 1 মোল ইলেকট্রনকে নিয়ে আসছি, তাহলে 1 মোল ইলেকট্রনকে নিয়ে আসলে কত কুলম্ব চার্জ হইতে পারে? 1 মোল ইলেকট্রনের জন্য টোটাল যে চার্জ হয় এটাকে আমরা 1 ফ্যারাড বা 1F এত চার্জ বলে চিনে আসছি। তোমরা কিন্তু এটা কেমিস্ট্রির মধ্যে পড়ার কথা, যে 1 ফ্যারাড চার্জ বা সিম্পলি 1 মোল ইলেকট্রনের জন্য চার্জ, যে 96,500 পড়ছো না, আছে এইটা। তো কিছু ছিল আমাদের বেসিক এমসিকিউ কাজে আসতে পারে। এবার আসি আমরা চার্জের প্রবাহের ব্যাপারটা নিয়ে। তো চার্জের প্রবাহ এই ব্যাপারটা বোঝার জন্য তোমাকে একটু অন্য ওয়েতে চিন্তা করতে হবে। আমরা বিগত লেকচারে কি পড়ে আসছিলাম? তাপগতিবিদ্যা পড়ে আসছিলাম। তাপগতিবিদ্যার একদম প্রথম লেকচারে আমরা হয়তোবা এইভাবে তোমাকে এক্সপ্লেন করা কথা, যে শূন্যতম সূত্রের ভিতরে একটু মনে করে দেখো, যে ধরলাম এটা আমাদের একটা বস্তু এ এবং এটা আমাদের আরেকটা বস্তু বি। ধরলাম এ বস্তুর তাপমাত্রা হচ্ছে 30°C আর বি বস্তুর তাপমাত্রা হচ্ছে 40°C। দুইজনের তাপমাত্রা ভিন্ন। এখন যদি আমরা এই দুইটা বস্তুকে তাপীয় সংস্পর্শে আনি, অর্থাৎ যদি আমরা এই দুইটা এ এবং বি বস্তুকে স্পর্শ করায়া দেই, তখন কি হবে? তখন এদের মধ্যে তাপের আদান প্রদান হবে। কিন্তু তাপের আদান প্রদানটা কোন দিকে হবে কিভাবে বুঝবো? এইটা আমরা বুঝবো ডিরেক্টলি তাপমাত্রার উপরে। এইটা 30, এটা 40, তাহলে এদের মধ্যে কি আছে? এদের মধ্যে একটা ডেল্টা টি আছে, তাপমাত্রার পার্থক্য আছে। তো লিখলাম এটাকে আমি কারণ, যে কারণটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য। আর এই কজ, তার জন্য রেজাল্টটা কি হবে? তার জন্য তোমার রেজাল্টটা হচ্ছে ডেল্টা কিউ। অর্থাৎ এখন এদের মধ্যে তাপ শক্তির আদান প্রদান হবে। কে দিবে কে নিবে এটা কখনোই ডিপেন্ড করবে না কার তাপ শক্তি কত বেশি বা কত কম তার উপরে। যেমন ধরে নেওয়া যাক 30°C, তার ভিতরে তাপ শক্তির মান হচ্ছে ধরে নেওয়া যাক 60 জুল, আর 40°C এর ভিতরে আছে ধরে নেওয়া যাক 21 জুল। তো যখনই আমরা এটাকে স্পর্শ করাবো, বেশি তাপমাত্রা হতে কম তাপমাত্রার দিকে প্রবাহ হবে। সো 40°C থেকে 30°C এর বস্তুর দিকেই তাপের প্রবাহ কিন্তু হবে। কিন্তু দেখো বি এর কাছেই কিন্তু তাপশক্তি কম আর এর কাছেই কিন্তু তাপশক্তি বেশি। তার মানে অ্যাকচুয়ালি তাপশক্তি কম বা বেশি ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো তাপমাত্রার পার্থক্য। বেশি তাপমাত্রা হতে কম তাপমাত্রার দিকে প্রবাহ হবে, বাট কতক্ষণ পর্যন্ত হবে? যতক্ষণ না পর্যন্ত সাম্যাবস্থায় আসতেছে। তাহলে সাম্যাবস্থা আমি কিভাবে বের করব? এটাকে ডাইরেক্ট আমরা গড় করে দিব। 30 এবং 40 যদি আমরা গড় করি, 30 + 40 / 2, 70কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 35। তার মানে যতক্ষণ না পর্যন্ত এই দুইটা বস্তুর তাপমাত্রা 35 এ আসতেছে, ততক্ষণ পর্যন্ত এই প্রবাহ কন্টিনিউয়াসলি চলতে থাকবে। হুবাহু এই সেম ব্যাপারটা আমরা চার্জের প্রবাহের ক্ষেত্রেও দেখতে পারবো। আমি তোমাকে কিভাবে দেখাতে পারবো জিনিসটাকে? ধরো যদি তোমাকে একটু অন্য ওয়েতে বোঝাই, সেই ক্লাস 9-10-এ আমরা কিন্তু পড়ে আসছিলাম যে ধরো দুইটা সিলিন্ডারকে এইভাবে যুক্ত করে দিব। বল বৃদ্ধিকরণ নীতির মধ্যে ক্লাস 9-10-এ পড়ছিলাম। এই যেরকম দুইটা সিলিন্ডার আমরা নিচ্ছি, এটার মধ্যে আমরা পানি নিব এবং আমরা ধরে নিচ্ছি এই সিলিন্ডারের মধ্যবর্তী এই সংযোগ স্থলে একটা ভালভ আছে, মানে বেসিক্যালি কলের মতো আছে। সো আমি এটাকে রোটেট করলে এটা লক হয়ে যায় আর ওপেন করে দিলে আবার পানির ফ্লো হতে পারে। তো ধরো আমাদের এখানে পানির যে অ্যামাউন্ট, বাম পাশে ছোট সিলিন্ডারে পানির উচ্চতা এই পর্যন্ত, এই জায়গা পর্যন্ত আমাদের পানিটা আছে। আর ডান দিকের বড় সিলিন্ডারে পানি হচ্ছে এই হাইট পর্যন্ত আছে। এটা আমরা অ্যাজিউম করে নিচ্ছি এবং এখন কিন্তু ভালভটা বন্ধ আছে। ঠিক আছে, মানে এখন ভালভ দিয়ে কিন্তু কোনো পানি ফ্লো হতে পারবে না। এখন যে লজিক্যালি বলি কোথায় পানি বেশি আছে,
ডান পাশে বড় সিলিন্ডারই কিন্তু পানি বেশি হওয়ার কথা, বাম পাশে সিলিন্ডার চিকন, এখানে কিন্তু পানি কম হওয়ার কথা। বাট যখনই আমি এই ভালভটা ওপেন করে দিব, সেই মোমেন্টেই খেয়াল করব যে পানির প্রবাহ সাথে সাথে এটার ভিতর দিয়ে ওই দিকে যাওয়া শুরু করছে। কথার মানে হচ্ছে পানির প্রবাহটা ছোট সিলিন্ডার থেকে ইনস্ট্যান্টলি এই দিকে যাওয়া শুরু করবে। কতক্ষণ পর্যন্ত এই ঘটনা ঘটতে পারবে? ততক্ষণ পর্যন্ত ঘটতে পারবে যতক্ষণ না পর্যন্ত দুইটা পানির হাইট এখানে সেম হয়ে আসতেছে। তাহলে আমরা এখানে কি দাবি করতে পারি, মানে এই ঘটনা ঘটার পিছে কারণটা কি বলতে পারি? তাহলে এই চিত্র হতে আমরা দাবি করতে পারি যে এখানে কারণটা হচ্ছে দুই পাশের হাইটের ডিফারেন্স। আর এই কারণের জন্য ফলাফলটা কি হচ্ছে? ফলাফলটা তোমার হচ্ছে পানির প্রবাহ। কিন্তু কতক্ষণ পর্যন্ত হবে? যতক্ষণ না পর্যন্ত এখানে হাইট গুলো আমাদের সেম হয়ে আসতেছে। আমি লিখতে পারি যে কারণটা হচ্ছে এখানে দুইটা পাশে পানির উচ্চতার পার্থক্য। অ্যাকচুয়ালি পানির উচ্চতার পার্থক্য কি তৈরি করতেছে? পানির উচ্চতার পার্থক্য বিভব শক্তির পরিবর্তন ইন্ডিকেট করতেছে। এদের ফলাফলটা কি? এদের ফলাফলটা হচ্ছে পানির ফ্লো। অ্যাকচুয়ালি এই পানির ফ্লো কি তুমি চাইলে কারেন্টের বা চার্জের ফ্লো দিয়েও চিন্তা করতে পারো। কতক্ষণ করতে পারবো? যতক্ষণ না পর্যন্ত এদের সাম্যাবস্থা আসতেছে, বা সিম্পলি বলতে পারি যতক্ষণ এরা সেম হাইটে চলে আসতেছে, মানে দুই পাশের যতক্ষণ না পর্যন্ত বিভব শক্তি সেম হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ঘটনা ঘটেই যাবে। তাহলে আসো আমরা যে চিত্র থেকেই ডিরেক্টলি ভাবতে চাই যে এটা কোন জায়গা হতে পারে। এটা হচ্ছে আমাদের জন্য H1, আর এই জায়গাটা হচ্ছে আমাদের জন্য H2, মানে দুইটা দুই রকম হাইট। তুমি চিন্তা করো এই দুইটা গড় করলে চোখের আন্দাজে তোমার কোথায় আসা উচিত? চোখে তোমার এই মাঝ বরাবর এরকম কোথায় তোমার আসা উচিত। যখন এই দাগে চলে আসবে তখন তোমার দুই পাশ থেকে পানি ফ্লো বন্ধ হয়ে যাবে। হোপফুলি আমরা এই সিম্পল জিনিসটা বুঝতে পারছি। এক্স্যাক্টলি এই সেম ঘটনাটাই আমরা দেখতে পারবো আবার চার্জের ক্ষেত্রে, অর্থাৎ বিভব পার্থক্য বা তাপমাত্রার পার্থক্য যেমন এখানে কাজ করে, ঠিক সেম একই কারণে এই চার্জের ফ্লো হইতে পারবে। তাহলে আমি বুঝবো কিভাবে? চার্জ বেশি না কম দেখার বিষয় না, দেখার বিষয় বিভব বেশি না বিভব কম। তো এইটাকে যদি চার্জের ক্ষেত্রে লিখতে চাই আমি কি বলতে পারি, মানে হায়ার পটেনশিয়াল আর লোয়ার পটেনশিয়াল দিয়ে এইভাবে লিখতে পারি আমরা, যে ধরো এই জায়গাটা তোমার হচ্ছে বেশি বিভব লিখলাম আর কি, ধরলাম আর কিভাবে, আর ধরলাম এই পাশে তোমার হচ্ছে কম বিভব। তাহলে কোশ্চেন হচ্ছে যে ভাই চার্জ যে প্রবাহ করবেন কোন চার্জ, প্লাস না মাইনাস, কোনটাকে? নিউট্রালকে তো নেওয়ার কিছু নাই। প্লাসের ফ্লো হবে মনে রাখবা বেশি থেকে কমের দিকে, বেশি বিভব থেকে কমের দিকে ধনাত্মক চার্জের প্রবাহ হবে। আর ঋণাত্মক চার্জের প্রবাহ উল্টা হবে, নেগেটিভ চার্জ যেমন ইলেকট্রন এটা কম বিভব থেকে বেশি বিভবের দিকে প্রবাহ হবে। আর যখন বিভব সেম হয়ে যাবে তখন প্রবাহ হবে কেন? বুঝছি আমরা? ঠিক আছে, তো চলো সামনে আগাই। তাহলে এই টপিকটার উপরে বেস করে একটা ছোট্ট প্রবলেম তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে নিচের চিত্র হতে চিন্তা করো এই দুইটা গোলককে একটা পরিবাহী দ্বারা স্পর্শ করানো হলো। এই পরিবাহীর দৈর্ঘ্য, ক্ষেত্রফল সবকিছু নেগলিজিবল, ঠিক আছে, মানে এটা অতিশয় ক্ষুদ্র, একে নিয়ে চিন্তা করার দরকার নাই। আমরা স্পর্শ করায় ফেলি, তাহলে চার্জের প্রবাহ কি শর্তে হবে এবং কখন চার্জের প্রবাহ থেমে যাবে? বা এভাবে বলতে পারি এই দুইটা সমান সমান গোলককে যদি আমরা স্পর্শ করাই দিই তাহলে কি ঘটনা ঘটবে? তো এখানে আমি আরেকটা জিনিস চিন্তা করতেছি, তার মানে এই গোলকের যা ব্যাসার্ধ হবে তারও তাই হবে। তার মানে এই দুইটা গোলকের ব্যাসার্ধ সেম, বা আকার, আকৃতি, আয়তন এভরিথিং সেম। তাহলে এই দুইটা হচ্ছে অ্যাকচুয়ালি সিমিলার, মানে একদম সেম। তাহলে এখন তখন কি হচ্ছে? তখন আমি চিন্তা করে দেখবো যে এদের মধ্যে বিভব পার্থক্য আছে কিনা। তুই জানবা কেমনে যে তোদের বিভব পার্থক্য আছে? তুমি ভাবতে পারো ভাই আমাকে চার্জ বলছেন, আমি কেমনে চিন্তা করব? সেটা হচ্ছে বিভব পার্থক্যের সূত্র, এটা আমরা কয়েকটা লেকচার পরে পড়বো, একবার মনে করে দিই। 9 × 10⁹ চার্জ ডিভাইডেড বাই রেডিয়াস। যেহেতু দুইটা গোলকই সমান, একই রকম, মানে একই রকম ব্যাসার্ধ, তাহলে যার চার্জের মান বেশি তার কি বিভবের মানটাও বেশি, কারণ ভি সমানুপাতিক কিউ। তাই চিন্তা করে দেখো তো,
আমাদের ডান দিকের বিভব যে আসে ওটা কোত্থেকে আসবে, 5 কুলম্ব, ধরো 5, জাস্ট ধরে নাও 5, আর এখানে বিভব কি -3, তাহলে বেশি বিভব কোনটা হইলো আর কম বিভব কোনটা হইলো, তাহলে বুঝাই যাচ্ছে +5 এর জন্য আমরা বেশি বিভব পাবো আর -3 এর জন্য আমরা কম বিভব পাবো। তাহলে ফ্লো কতক্ষণ হবে, যতক্ষণ না পর্যন্ত এই দুইটা ভি সেম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রবাহ হবে। তাহলে আমরা একটা উত্তর কনফার্ম করলাম যে কতক্ষণ পর্যন্ত প্রবাহ হবে, যতক্ষণ না পর্যন্ত বিভব সেম হয়ে যাবে, অর্থাৎ বিভব পার্থক্য শূন্য না হওয়া পর্যন্ত। ঠিক আছে, এটা হবে ফাইন। আর প্রবাহের শর্ত কিন্তু এটাই যে বিভব পার্থক্য এক্সিস্ট করে। তাহলে আমি এটা বললাম যে যখন বিভব পার্থক্য থাকবে না, কিন্তু এইটা প্রশ্ন কখন বিভব পার্থক্য থাকবে না। চার্জের আদান প্রদান হয়ে যখন দুই পাশের চার্জ সেম হয়ে যাবে, কেন, তার কারণ ভি সমানুপাতিক কিউ। যদি দুই পাশে বিভব সেম হইতে হয় তাই দুই পাশের চার্জকে সেম হইতে হবে, কারণ কি এরা একই রকম ব্যাসার্ধের। তাহলে এখন আমরা বের করবো কিভাবে, ডাইরেক্ট একটু আগে পেজে দেখো, খেয়াল করো, আমরা গড় করছিলাম, এখানে আমরা গড় করে ফেলবো, উত্তর পেয়ে যাব। অর্থাৎ -3 কুলম্ব আর +5 কুলম্ব, এই টোটাল চার্জ দুইজনের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে। তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2, তার মানে +1 কুলম্ব। অর্থাৎ এদের মধ্যে যে চার্জের আদান প্রদানটা হচ্ছে এটা কোন দিকে হচ্ছে, এটা হচ্ছে বেশি থেকে কমের দিকে। এই যে এইভাবে বেশি বিভব থেকে কম বিভবের দিকে চার্জের ফ্লো হচ্ছে। চার্জের ফ্লো হয়ে কি হবে, চার্জের ফ্লো হয়ে কিছুক্ষণ যাওয়ার পরেই এই পাশেও তোমার হয়ে যাবে +1 কুলম্ব, আর এটাও দিতে দিতে হয়ে যাবে +1 কুলম্ব। যখন দুই পাশেই +1 কুলম্ব হয়ে যাবে ওই মোমেন্টেই ডেল্টা ভি 0 হয়ে যাবে। তাহলে কতক্ষণ, যতক্ষণ না পর্যন্ত দুইটা গোলকেরই চার্জের মান ধনাত্মক 1 কুলম্ব হয়, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত বিভব পার্থক্য 0 হয়, যেই মোমেন্টই হবে সেই মোমেন্টে আমাদের কাজ হয়ে গেছে। হোপফুলি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। তাই চাইলে এটাকে আমরা সিম্পল একটা শর্ত আকারে এভাবে বলতে পারি যে +1 কুলম্ব। হোপফুলি আমরা ক্লিয়ার এখন কিভাবে করতে হবে। এখন এর চেয়েও বেশি বস্তু থাকতে পারে, বাট তোমার পরীক্ষায় তো আসতেছে না, তো তোমার চিন্তা করার দরকার নেই, তুমি ডিরেক্টলি গড় করে ফেলবা। শুধু এই একটা কথা আমার খেয়াল রাখো, গড় কখন করা যাবে, যখন দুইটা গোলক সিমিলার হবে। এটা পাশে লিখে দেই, পরে ভুলে যাবা যে এটা কখন করা যায়, যখন বস্তুদ্বয় একই আকৃতির খেয়াল রাখা দরকার আছে। একই আকৃতির কি শুধু হইলেই হবে, অ্যাকচুয়ালি আকার, আকৃতির, আয়তন, এভরিথিং যখন সেম হয়ে যায়, একই আকৃতির কমা আকারের কমা আয়তনের, মানে সব সেম, আমি কোনো পার্থক্য রাখবই না, একদম সিমিলার, তখন তুমি ডাইরেক্ট গড় করতে পারবা। আদারওয়াইজ কি করতে হবে, বিভবটা বের করে চেক দিতে হবে। বিভব বের করবো আমরা একটু পরে, টেনশনে কিছু নাই। চলো সামনে আগাই। এবার একটা নতুন কনসেপ্টে আসি, তলমাত্রিক ঘনত্ব। ঘনত্ব কথার মানে কি, যে যতটুকু এক্সিস্ট করে আর যতটুকু জায়গার মধ্যে এক্সিস্ট করে, তো কে এক্সিস্ট করবে, চার্জ এক্সিস্ট করবে। তাহলে এই চার্জ যতটুকু ক্ষেত্রফলে থাকবে তাকেই বলবো আমরা তলমাত্রিক ঘনত্ব। প্রশ্ন উঠতে পারে যে ভাই তলমাত্রিক কেন, আমরা কেন আয়তন নিয়ে চিন্তা করতেছি না? একটা বস্তু তো আয়তন থাকে, আর বস্তুর ভিতরে আমার চার্জ থাকে, পুরো আয়তন জুড়ে থাকার কথা এমনটা মনে হয়, বাট না, এমনটা হবে না। কেন হবে না, তার রিজনটা হচ্ছে, ধরো যদি আমরা একটা গোলক শেপের কথা চিন্তা করি, ধরলাম এই যে আমাদের একটা গোলক শেপ আছে, তো গোলক শেপ বোঝানোর জন্য 3 ডাইমেনশনাল এইভাবে আমরা আরো দুইটা দাগ দিতে পারি। তো চিন্তা করি যে এটা আমরা গোলক শেপ, যার ব্যাসার্ধ আমরা চাইলে ধরে নিতে পারি আর, এই যে এটার ব্যাসার্ধ জাস্ট ধরে নিলাম আমরা বড় হাতের আর, ঠিক আছে। এরকম আমরা যদি এখন এটাকে চার্জিত করি, এই গোলকটাকে পজিটিভ বা নেগেটিভ আমাদের ইচ্ছা, আমাদের মন চাইলে আমরা প্লাসও করতে পারি আর মন চাইলে মাইনাসও করতে পারি। তো ধরো এরকম আমরা এটাকে +Q এই চার্জ দ্বারা চার্জিত করলাম, তাহলে যে চার্জ তুমি দিচ্ছ, চার্জ কখনোই গোলকের অভ্যন্তরে বা ভিতরে প্রবেশ করবে না। চার্জ সবসময় পরিবাহীর
পৃষ্ঠে অবস্থান করে। মনে রাখবা যে চার্জ কখনোই ভিতরে যাবে না, অলওয়েজ থাকবে পরিবাহীর পৃষ্ঠে, বা অলওয়েজ সারফেস, সারফেস মানে পৃষ্ঠ, অলওয়েজ সারফেসে কিউ থাকে, লিখে দিলাম অলওয়েজ পৃষ্ঠে চার্জ থাকবে। তাহলে আমার যতটুকু চার্জ দিলাম আর টোটাল যে সারফেস এরিয়া, এদিকে অনুপাত করলে পেয়ে যাব তলমাত্রিক ঘনত্ব। তলমাত্রিক ঘনত্বকে সিগমা দিয়ে লেখা হয়। আমার সিগমাটা সুন্দর হয় না, বাট আশা করি বুঝতে পারতেছো, সিগমা সমান সমান কিউ বাই এ। এখন কোশ্চেন হতে পারে, ভাই তাহলে গোলকের ক্ষেত্রে বলেন তো আপনার কি হওয়ার কথা? তাহলে সিগমা ফর গোলক, স্ফেরিক্যাল শেপ, চার্জ তো আমার কিউ, তাকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু এই যে আর ব্যাসার্ধের গোলক, তার আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। আয়তন, আয়তন লাগবে না, আমার লাগবে বাহিরের পৃষ্ঠের ক্ষেত্রফল। এটা সূত্র হচ্ছে 4 পাই ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে গোলকের ক্ষেত্রে তলমাত্রিক ঘনত্বের সূত্র হচ্ছে কিউ বাই 4 পাই আর স্কোয়ার। ফাইন, সেম কাজ আমার চাইলে কিন্তু অন্য আরেকটা শেপকে নিয়েও ভাবতে পারি। যেমন ধরো কি নেওয়া যায়, আমরা একটা এখানে কিউব শেপ নেই। কিউব মানে তো হচ্ছে ঘনক। ওকে, তাহলে ঘনক কিন্তু আঁকা এত কঠিন কাজ না, সেই ছোট কাল থেকে আমরা আঁকতেছি। এই যে এরকম আঁকলাম, একটা ত্রিমাত্রিক ঘনক হয়ে গেল। এই ঘনকটাকেও আমরা একই পরিমাণ চার্জ দিয়ে চার্জিত করব। তাহলে চার্জগুলো কই অবস্থান করবে? চার্জগুলো অবশ্যই তার পৃষ্ঠে অবস্থান করবে, কারণ চার্জ কখনোই ভিতরে অবস্থান করতে পারার কথা না, থাকবে না। চার্জ অলওয়েজ তোমার পৃষ্ঠে অবস্থান করবে। ঠিক আছে, আমি এখানে শুধুমাত্র এই এজ গুলো দিয়ে টান দিচ্ছি, বাট এটা অ্যাকচুয়ালি আমি সারফেসকেই মিন করছি, পুরো সারফেস এটা ছড়ায় বসে আছে। তাহলে যদি আমরা এখন এই ঘনকটার একটা বাহু, এই যে এই ঘনকটার একটা বাহু, এটাকে আমরা এ চিন্তা করি, ছোট্ট হাতের এ, তাহলে ভাবো তো এই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? ঘনকের তল আছে কয়টা? আগে এইভাবে চিন্তা করো যে ঘনকের আমার তল আছেই বা কয়টা। তো যদি আমরা মার্ক করার চেষ্টা করি, ধরো এই উপরের সারফেস, আমরা এটাকে মার্ক করতেছি এইভাবে, এই যে এই জায়গাটাকে মার্ক করে ফেলতেছি। তো তুমি একটু কমন সেন্স খাটাবে, ভাবো তো যে ঘনকের এইরকম সারফেস যে আমি ডিরেক্টলি ধরতে পারবো, এরকম কয়টা হওয়ার কথা, মানে তোমার কাছে কি মনে হচ্ছে কয়টা হইতে পারে? যদি হাতে কাছে বই থাকে, তুমি চাইলে এটা বই নিয়ে একটু ঘুরায় দেখো তো যে কতটা আসতেছে। চিন্তা করে একটু আমাকে বলো যে কত আসে। আচ্ছা, এটা কাজ করি, আমি এখন যেই জায়গাটাকে এই যে মার্ক করে ফেললাম না, এরিয়াটা, যদি বলি এই ক্ষেত্রফলটার ঠিক নিচে তুমি চলে আসো, এইটা ঠিক নিচে, তাহলে কিন্তু পসিবল। আমরা চিত্রে এখানে কয়টা সারফেস দেখতে পারতেছি, তুমি আগে এই চিন্তা করো। একটা হচ্ছে সবুজ কালারের সারফেস উপরে ছিল, একটা হচ্ছে যেরকম খয়েরি কালার, বা আরো সুন্দর কি বলতে পারি, গাঢ় ব্রাউন কালার বলতে পারি। ডান দিকে আমাদের ব্রাউন কালারের এই যে আর একটা সারফেস, এই দুইটা কিন্তু আমরা দেখতে পারতেছি। কিন্তু যদি আমি সবগুলাই মার্ক করে ফেলি চিত্রে, তাহলে সারফেস কয়টা পাবা? একটু ভালো করে ভাবো তো, মানে আমার এই চিত্র আঁকা অনুযায়ী আমি অলরেডি দুইটা কিন্তু মার্ক করছি আমার এই চিত্রে, আর একটা থার্ড ওয়ান তোমার সামনে এখন ফাঁকা আছে। তো যদি আমি এই তৃতীয়টাকেও মার্ক করে ফেলি, এর মানে কি এইটা যে তাহলে আমাদের ভাই ঘনকের সারফেস হচ্ছে তিনটা। এমনটা কি তোমার কাছে মনে হচ্ছে? যে ভাই যে দেখেন আপনি তো দাগাইলেন, একটা একদম ফ্রন্টে বা সামনে আছে, একটা সেখান থেকে একটু উপর দিকে উঠে গেছে, এবং আরেকটা একটু অ্যাঙ্গেল করে ডান দিক দিয়ে আপনি এঁকে ফেলছেন। তো মনে হতে পারে যে হয়তো সারফেস তিনটা হইলো, কিন্তু লজিক্যালি ভাবো, যতগুলা সারফেস আমি আঁকছি, প্রত্যেকটা সারফেসেরই আবার পিছন দিকে কিন্তু আরেকটা সারফেস ছিল। দ্যাট মিনস আমি এটা মিন করতেছি, সবুজ কালার সারফেস দুইটা, উপরেও আছে নিচেও আছে। ডান দিকের ব্রাউন কালার সারফেস এটাও দুইটা, ডান দিকেও আছে বাম দিকেও আছে, দেখতে পারতেছি না কারণ ঢেকে গেছে, এবার ঘুরে ফেলছি। আর একদম ফ্রন্টে, এটা কি কালার বলবো, কলা পাতা কালার বলো, কলা পাতা কালারের তোমার একটা সারফেস, ওটা ঠিক পিছনে, পিছন দিকে একটা আছে, ওটা কিন্তু ঢেকে গেছে। তাহলে সারফেস হইলো কয়টা? সারফেস হইলো 6টা। তাহলে এখানে ক্ষেত্রফল কত হয়ে গেল? 6টা বর্গাকার পাতের ক্ষেত্রফল। ঠিক আছে, তো যখন আমরা বের করতে চাই যে ভাই আমরা বের করব সিগমা, এটা কার জন্য? এটা বের করবো না এই আয়ত বস্তুর জন্য, বা সিম্পলি এই ঘনকটার জন্য। চার্জের মান তো কিউ, তাহলে এক একটা বর্গাকার পাত হচ্ছে এ স্কোয়ার। এই যে একটা দৈর্ঘ্য হচ্ছে এ,
তাহলে আরেকটা এ, দুইটা মিলে কত হচ্ছে এ স্কোয়ার। এরকম কয়টা আছে? 6টা। তাহলে টোটাল আমার পৃষ্ঠের ক্ষেত্রফল হয়ে গেল 6 এ স্কোয়ার। তার মানে মেইন সূত্র এইটাই, চার্জ বাই এরিয়া। এখন তুমি ওইটাকে যখন যে জায়গায় বসাবা সেই হিসেবে তোমার ভ্যালু গুলো বের হয়ে যাবে, ঠিক আছে। আর যে ঘনক না হয় অন্য কোনো কিছু হইতো ফাইন, তাহলে আমার করা লাগতো, যেমন ধরো যদি এটা ঘনক না হয়ে, জাস্ট ভাবো ঘনক না হয়ে এটা কোনো নর্মাল আয়তক্ষেত্র, মানে ঘন আকৃতির আয়তক্ষেত্র, কিন্তু এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম না, ত্রিমাত্রিক আয়তক্ষেত্র, তখন আমার এই 6a² কে ভাঙলে কি পাওয়া যেত? একটা সারফেস হইতো এবি, আরেকটা সারফেস হইতো বিসি, আরেকটা সারফেস হইতো সিএ, বা এই তিনটা সারফেসই ডাবল ডাবল করে আছে 2। তাই যদি এটা ঘনক না বলে আমাকে আয়তাকার কোন ত্রিমাত্রিক ঘনবস্তু বলতো, তাহলে এবি বিসি সিএ, মানে এই তিনটা সারফেসের ক্ষেত্রফল ডাবল ডাবল করে, সামনে পিছে ডানে বামে উপরে নিচে, ঠিক আছে। এই তো বসাই দিব, পেয়ে যাব। হোপফুলি আমি ক্লিয়ার করতে পারছি যে কোনটা কি জিনিস। সামনে আগাই। একটা গোলককে যদি আমরা ঠিক মাঝ বরাবর কেটে ফেলি, তাহলে ভাই আমাকে বের করতে বলতেছে তলমাত্রিক ঘনত্বের কি চেঞ্জ আসবে। আচ্ছা, তো ফার্স্টে আগে আমরা একটা নর্মালি নিজেদের মতো গোলক চিন্তা করি। তো ধরলাম এটা হচ্ছে আমাদের একটা বেসিক গোলক, যার ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি এইভাবে বড় আর, ঠিক আছে। এখন এটা দেখে তো গোলক তার লাগতেছে না, তাহলে আমরা একটু ত্রিমাত্রিক বোঝানোর জন্য এইভাবে একটু গোল্লা গোল্লা অ্যাড করে দেই, তাহলে ফিল আসবে যে না আমি ভাইয়া এখানে আসলে চেষ্টা করতেছি ত্রিমাত্রিক ভাবে গোলক আঁকার জন্য। এই না, এ হচ্ছে আমার গোলক, এই মোমেন্টে আছে। এই গোলকটাকে আমরা পজিটিভ কিউ এই চার্জ দ্বারা চার্জিত করে দিচ্ছি, এবং চার্জ অবস্থান করবে পরিবাহীর পৃষ্ঠে দিলাম। তাহলে এখন এই মোমেন্টে ওর যে তলমাত্রিক ঘনত্ব যদি আমরা বের করতে চাই, সেটা কত আসবে? সিগমা ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সম্পূর্ণ তলের ক্ষেত্রফল 4πr²। এই তো সিম্পল। এবার ঘাপলা পাকছে কি, সেটা হইলো ঠিক মাঝ বরাবর এইটা কেটে তোমাকে বলতেছে দ্বিখণ্ডিত করতে। তুমি না তোমার মাথায় চিন্তা করো, যদি আমরা একটা সাপোজ কমলা লেবু, ওটাকে না মালটাকে চিন্তা করো, মালটাকে যদি ঠিক একদম মাঝখান থেকে কেটে 2 ভাগ করে ফেলি, কি অবস্থা হওয়ার কথা? এটা হচ্ছে মালটা, জাস্ট একটু মানে ভিজুয়ালাইজ করো, বা একটা তরমুজ চিন্তা করো এরকম, ঠিক মাঝখান দিয়ে কাটবা এইভাবে এবং 2 টুকরা করে ফেলবা। তো যখন তুমি 2 টুকরা করে ফেলছো, একবার চিন্তা করো তো, যে কোনো একটা টুকরার এই সাইড তো আগে থেকেই ছিল, বাট এখন কি নতুন একটা ফ্রন্ট সাইড চলে আসছে না? অর্থাৎ কার্ভ পার্ট তো আগে থেকেই ছিল, বাট এর স্লাইস করে কাটার কারণে এখন সামনেটা গোলক না হয়ে একটা বৃত্তাকার পার্টও এক্সট্রা চলে আসছে না? তুমি কিন্তু আপেল কাটো বা যাই কিছু কাটো, চিন্তা করো যে কোনো বস্তুই কাটলে আরেকটা নতুন সারফেস উন্মুক্ত হয়ে যায়। এইটা হচ্ছে ক্যারা, যেটা আমি আগে ভাবি নাই। তার মানে ব্যাপার হচ্ছে গোলকটাকে কাটতেছি, এই যে একটা অংশ, এই যে ডান পাশের, মানে এই ডান পাশের অংশ আমি আঁকলাম, কিন্তু তার সাথে এখানে তো আমার আরো একটা নতুন অংশ চলে আসছে, এই যে যাকে কাটছি আমি, এই যে এর কারণে তুমি নতুন অংশ এখন পেয়ে যাবা। এটা কিন্তু আমাদের আগে থেকে ছিল না। তাহলে লজিক্যালি ভাবো, তোমার বাহিরের এই সারফেসটার ক্ষেত্রফল কত? 4πr² কে 2 টুকরা করতে হবে। এই কথা মানে হইলো এই যে ডান পাশেও যেমন আছে, বাম পাশেও তো আমাদের এই অংশটা আছে, তাই না? তো এখান দিয়ে কাটলেও তো এই যে এই পাশের সারফেস চলে আসছে, এই পাশের সারফেস চলে আসছে। এটা বেশি ভোটকা হয়ে গেল, একটা কাজ করি আমি আরেকবার রেখে দিই। আচ্ছা দাঁড়াও, এই যে এখান দিয়ে কাটলাম, এখান দিয়ে এই যে কেটে ফেললাম, এবার মোটামুটি হয়েছে আর কি। আচ্ছা, তাহলে 4πr² কে আমরা ফার্স্টে 2 টুকরা করব। একটা হচ্ছে এই পাশের সাদা কালারের 2πr², আরটা এই পাশে 2πr²। কোত্থেকে আসলো? এই 4πr² এর 2 টুকরা, যা আগে থেকে ছিল, নতুন না, কিন্তু আমি কেটে ফেলার কারণে এবার নতুন 2টা পার্ট আসছে। একটা হচ্ছে এইটা, আরটা হচ্ছে এইটা। এখন দেখো, এইটাও কিন্তু একটা বৃত্ত πr², এইটাও কিন্তু একটা বৃত্ত πr²। তার মানে আমরা যে নতুন 2টা সারফেসকে পাইলাম, এই যে এই জায়গাটা, এই যে নতুন যে আমি 2 সারফেস পাইলাম, এই সারফেসটা কিন্তু
আগে থেকে এক্সিস্ট করতো না, এটা মাত্র অ্যাড হইলো। বুঝতে পারছি? তো এখন যদি বলি, আমাকে বলো এই চিত্র দেখে দেখে টোটাল ক্ষেত্রফল কত হইলো? তাই 2πr² প্লাস πr² প্লাস πr² প্লাস 2πr²। এই টোটাল আমার সবগুলো মিলে এখন নতুন যে সারফেস এরিয়া আসতেছে, এই নতুন এরিয়াটা হচ্ছে 2 4 5 6 6πr²। একটা ব্যাপার একটু খেয়াল রাখা ছিল, এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ এগুলো কিন্তু আমার নর্মাল যে বৃত্ত তাদের যে ব্যাসার্ধ হয়েছে এটা গোলকের ব্যাসার্ধের সমানই আসছে। তাহলে 6πr² আমার টোটাল এখানে ক্ষেত্রফল। আর চার্জের মান কিন্তু আগের বারের মতোই আছে, সিগমা ইকুয়াল টু কিউ বাই 6πr²। তার মানে আগে সিগমা কি ছিল? সিগমা 1 মানে কাটার আগে, আর সিগমা 2 এটা হচ্ছে কাটার পরে। চিন্তা করে দেখো মান কি বাড়ছে না কমছে? চার্জ কিন্তু ভাই চেঞ্জ হয়নি, চার্জ কিন্তু কিউই ছিল, কিউই আছে। শুধু পার্থক্য হইলো নিচের এরিয়াটা 4 থেকে 6। তুমি যত টুকরা করবা তোমার সারফেস এরিয়া তত বাড়বে, কখনোই কমবে না। তাহলে আমরা এটা তুলনা করতে পারি শেষ পর্যন্ত যে কি হবে সিগমা 2 আর কি ছিল সিগমা 1, যখন রেশিও করে ফেলি। তো দেখো এখানে কিউ কিন্তু বাদ, πr² বাদ, খাই থাকলো কি 6 আর 4। তো 6 নিচে 4 উপরে, অথবা যদি আমি অনুপাতটা করি তাহলে অনুপাত করলে পেয়ে যাব ফাইনালি 2/3। তো দেখো তো মানটা কি বাড়ছে না মানটা কমছে? অ্যাকচুয়ালি মানটা কিন্তু কমে গেছে, অর্থাৎ নতুন তলমাত্রিক ঘনত্ব আগের তলমাত্রিক ঘনত্বের 3/2 সো কমে গেছে। তাই আমরা এই পুরো জিনিসটাকে এভাবে মনে রাখবো, বস্তুকে যত কাটবা যত টুকরা করবা ততই তোমার এরিয়া বাড়বে। এটা কোথায় লিখতে পারি আমি? কোথায় লেখা যায়? ডান দিকে এখানে লিখে দিই যে কোনো বস্তুকে যত কেটে কেটে টুকরা করা হবে, কেটে কেটে টুকরা করা হবে, তোমার অ্যাকচুয়ালি তার সাথে ক্ষেত্রফলটা কমবে না, ক্ষেত্রফল বাড়তে থাকবে এবং তার সাথে সিগমার মানটা কমতে থাকবে। তো তুমি যত কেটে কেটে টুকরা করবা এরিয়া বাড়বে এবং তলমাত্রিক ঘনত্ব কমবে। ফাইন, ঠিক আছে। তো সামনে আগে আমরা তলমাত্রিক ঘনত্বের সাথে প্রাবল্যেরও ডাইরেক্ট সম্পর্ক আছে, এটা প্রুফ করতে গেলে কুলম্বের সূত্র বেশ হেল্পফুল। তাহলে আগে লিখে নিই আমরা তলমাত্রিক ঘনত্বের সূত্র, যে সিগমা সমান সমান কিউ ডিভাইডেড বাই এ। আমরা এখানে প্রুফ করার জন্য একটা গোলক ধরে নিচ্ছি, চিন্তা করতে ইজি হয়। তাহলে ক্ষেত্রফলটা হচ্ছে 4πr²। ঠিক আছে, আমরা একটা গোলক চিন্তা করতেছি 4πr²। এখন তুমি আমাকে বলো যে যদি আমরা প্রাবল্যের সূত্র লিখতে চাই গোলক শেপের জন্য, তাহলে কি ছিল? প্রাবল্যের সূত্র ছিল 1/4πε0 কে চার্জ ডিভাইডেড বাই r²। এই তো, এটা হচ্ছে আমাদের প্রাবল্যের সূত্র, আর এটা হচ্ছে আমাদের তলমাত্রিক ঘনত্বের সূত্র। কোন ক্ষেত্রে? দুইটাকে আমরা বের করলাম, একটা আর ব্যাসার্ধের গোলকের জন্য, গোলক আর ব্যাসার্ধের গোলক। ঠিক আছে, এই যে যার ব্যাসার্ধ আমি ঠিক আগে থেকে ইউজ করলাম বড় হাতের আর, এই ব্যাসার্ধ। তো এবার কোশ্চেনটা উঠতেছে যে এদের মধ্যে সম্পর্কটা কি? তুমি চাইলে নিচ থেকে এটা কাজ করতে পারো, নিচের যে এই লেখাটা যে ই সমান সমান 1/4πε, এটাকে একটু অ্যাডজাস্ট করো এইভাবে। সেটা হলো ε0 আর কে, এই দুইটাকে এক জায়গায় রাখো, আর 4 এবং পাইটাকে তুমি একটু ডান দিকে পাঠায় দাও। মানে আমি অ্যাডজাস্ট করা বলতে একটু ডানে বামে স্বর্ণকে বিন করছি। এখন চিন্তা করে দেখো 1/ε0 ইন্টু কে যে ভাই ছিল সে ভাই আছে, কিন্তু যদি তুমি চাও q/4πr², এইটাকে তলমাত্রিক ঘনত্ব সিগমা দিয়েও কিন্তু প্রকাশ করতে পারো। তার মানে আমরা এটা বলতে পারি প্রাবল্যের সাথে তলমাত্রিক ঘনত্ব ডিরেক্টলি সমানুপাতিক হয়ে গেছে, এবং এই সূত্রকে সুন্দর করে লিখতে পারি প্রাবল্য সমান সমান তলমাত্রিক ঘনত্ব ডিভাইডেড বাই মাধ্যমের ভেদন যোগ্যতা। তার কারণ ε0 ইন্টু কে, এটাকে আবার একত্রিত করে বলা যায় যে কোনো মাধ্যমের ভেদন যোগ্যতা। ঠিক আছে, মনে থাকবে। তো এটা সম্পর্ক মানে পরস্পর সমানুপাতিক, কিন্তু এই ধ্রুবকের মাধ্যমে সমানুপাতিক। ওকে ফাইন। পরীক্ষায় কিন্তু ছোট্ট ছোট্ট প্রুফ গুলো স্যাররা যে কোনো মোমেন্টে দিয়ে বসতে পারেন, তো একটু বাসায় বারবার প্র্যাকটিস করতে হবে। আর একটা রিমাইন্ডার দিই,
এই যে প্রুফগুলো আমি করতেছি আমি কিন্তু বেশ ইজি করে জাস্ট মানগুলো বসায় পক্ষান্তর করে 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 ফেলতেছি। তোমরা চাইলে এগুলা ইন্টিগ্রেশন দিয়েও করতে পারো বা গাউসের সূত্র অ্যাপ্লাই করেও করতে পারো। এটা আমরা দেখাবো অন্য ক্লাসে যখন গাউসের টপিক আসবে, যে কিভাবে গাউসের টপিক দিয়েও বা সূত্রের কাজে লাগায়ও এগুলা প্রুফ করে ফেলা যেতে পারে। ফাইন, তাহলে সামনে আগাই। ও আরেকটা কাজ লিখতে ভুলে গেছিলাম, যে এই গোলকটা হচ্ছে বড় কিউ, এই চার্জে চার্জিত। চার্জ যদি না থাকতো তাহলে প্রাবল্য বের করবো কি দিয়ে, বা তলমাত্রিক ঘনত্ব বের করবো কি দিয়ে। এবার ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ তোমাদেরকে মোটামুটি যা কিছু বললাম বা পড়াইলাম প্রত্যেকটা কথাই আরেকবার এখানে সামারি করে সুন্দর করে লিখে দেওয়া আছে। তাই তুমি যদি কোনো কনফিউশনে পড়ো আমার কথায় যে কিছু মিস হয়ে গেছে, ভয় পাওয়ার কিছু নাই, দিয়ে দেওয়া আছে। এই যে 1 মোল ইলেকট্রন যে 96,500 কুলম্ব বা 1 ফ্যারাড, আমি তো এগুলো পড়ানোর সময় তোমাদেরকে বলে আসছিলাম। ঠিক আছে, যে মোট চার্জের পরিমাণ সবসময় স্থির থাকবে, কখনোই বাড়বেও না কমবেও না, খালি রূপান্তরিত হবে বা স্থানান্তরিত হবে, এই কথাও তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক এইভাবে যে প্লাসে মাইনাসে, মাইনাসে প্লাসে, বা কোন কোন চার্জে আকর্ষণ কোন কোন চার্জের বিকর্ষণ হয় উল্লেখ করা আছে। সমধর্মীতে বিকর্ষণ করবে আর বিপরীত ধর্মীতে আকর্ষণ করবে, এটাই সাধারণত হওয়ার কথা। তলমাত্রিক ঘনত্ব সুন্দর করে বুঝে আসছিলাম, কিন্তু তলমাত্রিক ঘনত্ব যখন এককটা তুমি লিখবা একটু কেয়ারফুল থাকবা, কারণ কুলম্বের সিটা কিন্তু বড় হাতে লিখতে হয় এইভাবে। আর যদি সেন্টিমিটার লেখো, ধরো কুলম আর m-2 এভাবে লিখবা। কেউ যদি এইভাবে লিখে বসো ছোট সি ছোট এম, তার মানে ওইটা কিন্তু হয়ে যাবে সেন্টিমিটার পাওয়ার -2। সো বি কেয়ারফুল, কুলম্বের সি বড় হয় আর সেন্টিমিটারের সি ছোট হয়, একটুটা বসে দেখো। ওকে, চার্জের অবস্থান এটা তোকে আগেই বলছিলাম, যে চার্জ সব সময় বহিস্থ পৃষ্ঠে বা সিম্পলি পৃষ্ঠে অবস্থান করবে। ঠিক আছে, আর তোমার যত কার্ভেচার বেড়ে যাবে ওইখানে তোমার চার্জের ডেনসিটি বেড়ে যাবে। যেমন ধরো যদি আমরা একটা পেরেকের কথা বলি বা সূচের কথা বলি, সূচ কি হয় নর্মালি কিন্তু সারাক্ষণ এভাবে সে সোজা থাকবে, এটা আমরা এক্সপেক্ট করি না। সূচে কিন্তু অগ্রভাগটা সুচালো হয়, অর্থাৎ আমি বলতে পারি এরকম, একটু বড় করে আঁকি বোঝানো খাতিরে, এই যে এই অগ্রভাগটা একটু সুচালো পয়েন্টি এরকম হইতে হবে। তাহলে এই পয়েন্টি অবজেক্টের ক্ষেত্রে চার্জ দেখা যাবে এই প্লাস মাথাটার কাছে প্রচুর ঘনভাবে সন্নিবিষ্ট হয়ে যাবে এই প্লাস মাথার কাছে, বাট তার বাকি বইতে এরকম বেশ দূরে দূরে তারা অবস্থান করবে। ঠিক আছে, অর্থাৎ যেখানে তোমার কার্ভ আসবে বা যেখানে তোমার চেঞ্জ আসবে, স্ট্রেট হবে না, সেখানে দেখা যাবে যে চার্জের কিন্তু ডেনসিটি অনেক বেশি বেড়ে যাবে। আশা করি আমরা এই সিম্পল ব্যাপারটা বুঝতে পারছি। ঠিক আছে, আমি আঁকলাম না, আশা এখানে মোটামুটি ক্লিয়ার। চলতে সামনে আগেই, আহিত বস্তু কোথায় সবচেয়ে বেশি আধান থাকবে? উত্তল তলে, যত কার্ভ বেশি সেখানে অবস্থান করবে তত বেশি। ধনাত্মক চার্জে চার্জিত একটা বেলুন মাটিতে গাঁথা ধাতব দণ্ডের সাথে স্পর্শ করলে বেলুনের চার্জের কি হবে? তোমাকে বলছিলাম যে সামনে একটা এমসিকিউ আসলে আমি ক্লিয়ার করে বলবো যে গ্রাউন্ডের কানেকশনটা কি। তো ধরলাম এটা আমাদের নর্মাল একটা বস্তু, সেটা যে কোনো শেপের যে কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা বস্তু। এটাকে আমরা প্রথমে চার্জিত করব। চার্জিত করব বলতে ধরো ধনাত্মক চার্জে চার্জিত করলাম অথবা ঋণাত্মক চার্জে চার্জিত করলাম, এখন হয়ে গেছে এটা চার্জিত বস্তু। কি করব, এদেরকে এখন আমরা মাটির সাথে গ্রাউন্ডের সাথে কানেক্ট করব। এই যে মাটির সাথে বা গ্রাউন্ডের সাথে সামহাউ কানেক্ট করব। কানেক্ট করলে কি হবে, কানেক্ট করলে ও নিউট্রাল হয়ে যাবে। কিভাবে নিউট্রাল হবে এইটাই হচ্ছে প্রশ্ন। যদি মাইনাস চার্জে চার্জিত করো তখন এই পুরা ঋণাত্মক চার্জটা মাটিতে ফ্লো হয়ে যাবে এবং এটা নিউট্রাল হয়ে যাবে। কারণ মাইনাস চার্জ মানে আসলে কি, মাইনাস চার্জ মানে আসলে ইলেকট্রন, তো ইলেকট্রন গুলো মাটিতে ট্রান্সফার হয়ে যাবে। আর পজিটিভ চার্জের ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে মাটি তো ঋণাত্মক চার্জের আধার, সে কি করবে, সে উল্টা কিছু মাইনাস চার্জ এখানে সাপ্লাই করবে। ঠিক আছে, ইলেকট্রন উল্টা দিবে, তখন ওই ইলেকট্রন গিয়ে এই প্রত্যেকটা প্লাসকে নালিফাই করে দিবে, অর্থাৎ 3টা ইলেকট্রন গিয়ে এটাকে নিউট্রাল করবে আর 3টা ইলেকট্রন এখান থেকে বের হয়ে গিয়ে নিউট্রাল হয়ে যাবে। সো বোথ কেসে অ্যান্সার একটাই, নিউট্রাল তোমাকে হইতেই হবে। কিন্তু হয় তুমি চার্জ ছাড়বা না তুমি চার্জ নিবা, দুটো অ্যাটাক করতেই হবে। তাহলে ধনাত্মক চার্জ ছিল, তার মানে ইলেকট্রন আসবে, ইলেকট্রন এসে
ওর চার্জকে নিউট্রাল করে দিবে, কমে যাবে, একই থাকবে, শূন্য হবে, একদম চার্জ জিরো হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে। আধানের কোয়ান্টাইন অনুসারে কোন বস্তুতে নিচের কোন চার্জ থাকা সম্ভব? কোয়ান্টাইন তো, তাহলে বেসিক্যালি কি করতে বলতেছে, বেসিক্যালি আমরা এখানে কিউ সমান সমান এন ই, অর্থাৎ যেই চার্জটাকে আমি 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে ভাগ দিলে একটা পূর্ণ সংখ্যা পাবো, সে হবে আমার উত্তর। তো তুমি যদি দেখি বুঝতে পারতেছো, এখানে 19 - 19 এগুলা কাটাকাটি করাই যাবে, এগুলাকে চেক দেওয়ার দরকারই নেই। তাহলে তুমি শুধুমাত্র সংখ্যা মানকে চেক করো। 9.4 আর 1.6 কাটাকাটি যায় না সুন্দর মতো, 4.6 এটাও যায় না, বাট 6.4 হলে যাইতো। কিভাবে? 4 × 16 = 64, 6.4 হলে যাইতো। 6.2 পসিবল না, কিন্তু 3.2 তো পসিবল। কেমনে? 16কে ডাবল করলে হয় 32। তার মানে যদি আমি 3.2 ইন্টু 10⁻⁻19 কে নেই, সুন্দর মতো মান হবে 2, 16×2 = 32। তার মানে আমরা বুঝে গেছি এখানে আমাদের অ্যান্সার তাহলে হবে ডিরেক্টলি একদম 4 নাম্বারটা। আশা করি বুঝতে পারছো কি চিন্তা করলাম। 19 নিয়ে মাথাতে না, আর মাথাতে এখানে এই সহগগুলাকে নিয়ে, এ কাটতে পারলেও এমনি কাটবে। ওকে, সামনে আগাই। 1 কুলম্ব চার্জের জন্য কতগুলো ইলেকট্রনের প্রয়োজন হবে? আচ্ছা, কিভাবে করব? কিউ সমান সমান এন ই। 1 কুলম্ব মানে কি? জাস্ট কিউ এর ভ্যালু 1, ডিভাইড করব কি দিয়ে? ই এর ভ্যালু দিয়ে, 1.6 ইন্টু 10⁻⁻19 ভাগ করলে পেয়ে যাব এই ভ্যালু। তাহলে উপরে গেল -19 প্লাস হয়ে গেল, আর নিচে আমার 1.6 পড়ে থাকলো। মহাবিপদ, এটাকে মুখে মুখে করতে গেলে তো খবর হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, তুমি যদি চাও ব্যাপারটাকে এভাবে ভাবতে পারো, জাস্ট যদি চাও আর কি, যে 1.6 এখানে তো তোমার 10⁻19 আকারে আছে, ভালো কথা, কিন্তু এই জায়গাতে 1/1.6 এই মানটা কি একের চেয়ে বড় হবে নাকি একের চেয়ে ছোট হবে? একটু তো ভাবতে পারি যে এই ব্র্যাকেটের ভিতরে মানটা 0 পয়েন্ট সামথিং, মানে একের চেয়ে তো তোমার ছোটই আসতেছে, তাই না? কিন্তু যদি 19 থেকে একটা ঘরকে দিয়ে দেই, অর্থাৎ যদি এটাকে আমরা এরকমটা করে দেই, 10/1.6 ইন্টু 10⁻18, তখন আমার উত্তরটা কিন্তু 1+, মানে একের চেয়ে বড় আসবে। তাহলে 23, 19 এটা হইতে পারে না, কারণ এত বড় সংখ্যা হবে কেমনে? পসিবল না। তুমি যদি 19 ধরে আগাও, 1.6 এটা হবে কেমনে? একে ছোট, এটাও বাদ। 16, আচ্ছা চেক দিতে হবে, 16 হইতে পারে, কিন্তু 16 যদি হয় এই ভ্যালু 9 কেমনে হইলো? তার কারণ আমি তো 18 করলে এখানে 1 পয়েন্ট সামথিং, এখানে তো যদি আমি 16 করি এখানে তো আরো 3 গুণ, 1000 হয়ে যাবে, 1000 তো নাই, সো এইটা তো পসিবল না। কিন্তু 10⁻18 যখন দিছো, এই মানটা কিন্তু একের চেয়ে একটু বড় আসছে, তাহলে আমি অঙ্ক না করেই বুঝতেছি আমার অ্যান্সারটা মাস্ট এই জায়গাতেই যাবে। ঠিক আছে? আর তুমি বলো যে ভাই তাও কেমন খটকা লাগতেছে, তাইলে কিচ্ছু করার নাই, আমাদের ভাঙতেই হবে। 10/1.6 কি লিখতে পারি? 100/16। আমি আবারও বলতেছি 10/1.6, 10 উপরে গেল, 100/16। তুমি 4 দিয়ে কাটতে চাও, 4×25 = 100, 4×4 = 16। এখন তুমি 4 দিয়ে 25 কে কাটতে চাও, 4×6 = 24। আর কি প্রুফ করতে হবে আমার? তাহলে 6 এর চেয়ে তো একটু বেশি হবে, এবং খুব সুন্দর মতো কাটাকাটি করা যাবে, 6.25, তাই না? কারণ 4×25 = 100, এই যে একদম পারফেক্ট মিলে গেছে, 6.25। অ্যান্সারটা হচ্ছে অবশ্যই অ্যান্সার ডি। আর না যে আমি যে করলাম যে ভাই কোনটা হইতে পারে না, কোনটা হইতে পারে না, বাদ দিয়ে করলাম, তোমার ইচ্ছা, যেটা পছন্দ হয় এটা করলেই হইলো। ঠিক আছে, সামনে আগাই। দুইটা গোলকের ব্যাসার্ধ 2 এবং 4, এবং এদেরকে 1000 এবং 2000 কুলম্ব চার্জ করলাম, ক্ষুদ্র আর বৃহৎ গোলকের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে? তাহলে σ1/σ2 = কি হবে রে ভাই? চার্জ ডিভাইডেড বাই 4πr²। 4π লিখবই না, জাস্ট r², ঠিক আছে? আর তাহলে σ2, তাহলে নিচে q2, আর 4πr²। 4π লিখবই না, কিন্তু সমস্যা হলো কাকে 1 ধরবো আর কাকে 2 ধরবো। যার নাম থাকবে আগে তাকে রাখবা লবে। আমি লবে কাকে রাখছি? 1 কে রাখছি না, তার মানে ক্ষুদ্র হবে এখানে 1। তাহলে এখন মানগুলো বসায় দেই। তাই দেখো তো ভাই, ছোট্ট গোলককে 2 সেন্টিমিটার, তাহলে ছোট্ট গোলকের ব্যাসার্ধ বসবে এখানে, 2 কে স্কোয়ার করলে কত হয়? 4 হয়।
আর বড় গোলকের ব্যাসার্ধ কত 4, 4 কে স্কয়ার করলে কত হয় 16। ক্ষুদ্র গোলকের চার্জ হচ্ছে 1000, রাখলাম আমরা 1000। আর বড় গোলকের চার্জ কত 2000, রাখলাম নিচে আমরা 2000। এখন তো কাটাকাটি করাই যায়, তাহলে এখানে 1 আর 2 থাকলো, 4 2 এ 8, 8 2 এ 16, তাহলে কাটলে হয়ে গেল তোমার 2। এন্ড 2 বলতে কি নিচে 1 আছে না, সো 2:1। তো অ্যান্সারটা হবে এখানে 2:1। আবার কেউ 1:2 করো না, যার নাম আগে দেখবা তাকে তুমি লবে রাখবা। আর আমি লবে 1 কে লিখছিলাম, তো এই জন্য আমি উপরে সব ছোট ছোট মানগুলো বসাই দিছিলাম। আশা করি আমরা থিমটা ধরতে পারছি। এবার যাব কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র থেকে ডিরেক্টলি অঙ্ক হয়তোবা তুমি এখানে কম দেখতে পারতেছো, মানে সেরকম মনে হচ্ছে না, কিন্তু কুলম্বকে কাজে লাগাই তো সব সূত্র আসে, তাই না? তাহলে আমরা এখানে ভাবতে পারি যে কুলম্বের সূত্র বুঝতে হবে, এই সাল দেখে আসলে তেমন কিছু সিগনিফিকেন্স আসতেছে না, পরে চিন্তা করা বাদ দাও। রিটেন পরীক্ষা আসে নাই, আসতেও পারে, মানা করছে কে? তাহলে আসো আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হলো এইভাবে, ধরলাম এইটা আমাদের একটা চার্জ এবং এটা আমাদের আরেকটা চার্জ। ধরলাম এটা হচ্ছে আমাদের চার্জের মান Q1 এবং এই চার্জের মানটা হচ্ছে Q2। এই দুইটা চার্জের যে মধ্যবর্তী লম্ব দূরত্ব, এটা হচ্ছে ধরলাম আমরা ছোট্ট হাতের আর। তাহলে এই দুইটা চার্জ পরস্পরকে যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা করবে, সেই বলের মানটা হচ্ছে 1/4πε Q1 Q2 আর স্কয়ার। কিন্তু কিছু শর্ত ছিল, শর্তগুলা কি? প্রথম শর্ত হইল যে এই চার্জ গুলাকে বিন্দু হইতে হবে, মানে এর কোনো শেপ থাকা যাবে না। শেপ থাকলে প্রবলেম কি? শেপ থাকলে ওর যে বল রেখাগুলো নির্গত হচ্ছে ওটা সুষমভাবে হবে না, মানে তড়িৎ ক্ষেত্রটা সুষম হবে না। এই জন্য আমরা বিন্দু চার্জ ধরে আগাবো। অ্যাকচুয়ালি বাস্তবে তো আর বিন্দু চার্জ বলে কিছু নাই, সব বস্তুরই তো একটা শেপ আছে। এই জন্যই গাউসের সূত্র অ্যাডভান্স লেভেলে কাজে আসে, যখন এই শেপগুলো বিন্দু হবে না, অন্য কোন শেপ হবে, বিস্তৃত হবে, তখন গাউসের সূত্র তুমি হেল্প নিতে পারবা এবং সেখান থেকে তুমি প্রাবল্য বা বিভব যাই তোমার দরকার বের করতে পারবা। বুঝছি? তাহলে গাউসের সূত্রের মেইন কাজই হইলো যখন শেপটা অনিয়ত হয় সে ওটাকে কাজে লাগাইতে পারে, কোনো সমস্যা হয় না। ঠিক আছে, তাহলে প্রথম কথা হইলো বিন্দু চার্জের জন্য। দ্বিতীয় কথা কি হইলো, পরস্পরের সাপেক্ষে এদের যে বেগটা থাকা যাবে না। অর্থাৎ যদি এমনও হয় দুইটা চার্জই গতিশীল, তাহলে এদের মধ্যে আপেক্ষিক বেগ হইতে হবে 0। আমি ক্লিয়ার করে দিই, অথবা বেগটাই 0-এর কাছাকাছি। বাসে তুমি বসে আছো আর তোমার পিছনে ধরো 2-3 সিট পর একজন বসে আছে। এখন বাসটা স্টার্ট না দিলে তুমি আর এই পিছনের সিটে যে প্যাসেঞ্জার তাদের মধ্যে গ্যাপটা কিন্তু নির্দিষ্ট, তাই না? চেঞ্জ কিন্তু হচ্ছে না। এখন যদি বাস ছেড়ে দেয়, তুমিও আগাবা, পিছনের লোকটাও কিন্তু আগাবে, কিন্তু তোমাদের দুইজনের মধ্যে আপেক্ষিক বেগ কত? 0। অর্থাৎ যদি এমনও হয় চার্জ দুইটাকে তুমি স্থির করতে পারো নাই, তখন কি করতে? পরস্পরের সাপেক্ষে তো স্থির থাকলেই হইলো, আপেক্ষিক বেগ 0 হইতে হবে। ঠিক আছে? হ্যাঁ, যদিও মুভিং চার্জ আবার নিজেই একটা ক্ষেত্র তৈরি করে, চৌম্বক ক্ষেত্র। এই জন্য আমরা আপেক্ষিক বেগ 0 শুধু এটা বলবো না, আরো সুন্দর করে বলবো অ্যাকচুয়ালি এরা স্থির থাকলে ভালো হয়। কিন্তু বাস্তবে পরম স্থিতি বা পরম গতি বলে কিছু নাই, তার মানে এরা দুইজনকেই অন্য কোনো একটা রেফারেন্সের সাপেক্ষে স্থির থাকতে হবে। এই জন্যই স্থির চার্জের জন্যই কুলম্বের সূত্র কাজ করে। গতিশীল হয়ে গেলে কিন্তু আবার এটা কাজ করবে না। সো আমাদেরকে এই কথাগুলো মাথায় রেখে সামনে আগাইতে হবে। ইভেন তুমি যদি কুলম্বের সূত্রকে কাজে লাগাইতে চাও, তখন তুমি দেখতে পারবা যে এই প্রযুক্ত বল ডিরেক্টলি ডিপেন্ড করতেছে চার্জের মানের উপরে এবং দূরত্বের উপরে, এবং তার সাথে আরো একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে আমাদের এই মধ্যবর্তী মাধ্যমের কি অবস্থা। ধরো তোমাকে আরেকটা ওইতে বুঝাই, যে যখন দুইটা ব্যক্তি পরস্পর হ্যান্ডশেক করবে, বা ধরো আমি যে এখন এই কি এটাকে টাচ করি এই মনিটরকে, বা ধরো এই বসে টাচ করলাম, তো এই টাচ করাও তো কোনো না কোনো বলের অংশ, তাই না? আমরা ক্লাস 9-10-এ পড়ছি যে মৌলিক বল 4টা, এই পর্যন্ত জানি আমরা: সবল নিউক্লিয়, দুর্বল নিউক্লিয়, তাড়িৎচুম্বকীয় এবং মহাকর্ষ, এই 4টা। তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে, যখন দুজন ব্যক্তি হ্যান্ডশেক করতেছে বা কোনো বস্তুকে আমরা গ্রিপ করতেছি, সেই জায়গাতে কোন মৌলিক বল কাজ করে? চিন্তা করো, মহাকর্ষ,
তাই চুম্বকীয়, সবল নিউক্লিয়, নাকি হচ্ছে আমাদের বাকি আর যা আছে তার মধ্যে একটা? তো যদি ভালো করে চিন্তা করি কাকে বাদ দেওয়া যায় এভাবে চিন্তা করো। মহাকর্ষ বল হইতে হইলে নইলে কি করি আমরা, পরস্পর থেকে একটা সার্টেন ডিস্টেন্সে রাখি এবং তখন তাদের মধ্যে আকর্ষণ বলটা কাজ করে বের করি। তো এখানে তো কেউ টাচ করলোই না, টাচ না করলে আমি মহাকর্ষ কাজ লাগাবো কিভাবে? তাহলে মহাকর্ষ বাদ। সবল নিউক্লিয়, দুর্বল নিউক্লিয়, নামের মধ্যেই লুকায় আছে নিউক্লিয়, নিউক্লিয়াস। তো তুমি যখনই নিউক্লিয়াসের গঠন নিয়ে চিন্তা করবা, প্রোটন নিউট্রনকে ভাঙবা বা নিউক্লিয়াসের চারদিকে তোমার এখানে ইলেকট্রন ঘুরতেছে, এই ব্যাপার নিয়ে তুমি মাথা ঘামাবা, তখন যে তোমার সবল নিউক্লিয় দুর্বল নিউক্লিয় বল কাজ করা শুরু করবে। বোম বানাবা, অ্যাটমিক বোম বানাবা, তখন কাজে আসবে। আমি কি বোম বানাচ্ছি? অবশ্যই তো না। আমি কি যাচ্ছি দূরে চার্জের মধ্যে আকর্ষণ না বিকর্ষণ, বা সিম্পলি টাচ করা নিয়ে। আমি কি হাতে টাচ করলে বোম ফাটে? তা তো অবশ্যই না। তাই বাদ গেল একটাই, তাই চুম্বকীয়। তো এই ভাই চাইলে ব্যাখ্যা করা যায় যে হ্যাঁ ভাই এটা তাই চুম্বকীয় বল, বাট ব্যাপারটা এতটাও সিম্পল না। চিন্তা করো এইভাবে, আমার হাত এইটা এবং এইটা, বা প্রত্যেকটা বস্তু কি প্রোটন নিউট্রন ইলেকট্রন এদেরকে দ্বারা গঠিত, তাই না? তাহলে আমার তো হাতের এই সারফেসেও তোমার প্রোটন নিউট্রন ইলেকট্রন আছে, এখানেও তো প্রোটন নিউট্রন ইলেকট্রন আছে। তো দুইটা হাতের মধ্যে এখন যে আমি গ্যাপ রাখছি, এই গ্যাপটা কিন্তু লিটারালি প্রোটন বা নিউট্রনের সাপেক্ষে অনেক বড়। কেমনে? তার কারণ প্রোটন নিউট্রন ইলেকট্রনের যে সাইজ মারাত্মক ছোট, তার সাপেক্ষে এই দূরত্ব মারাত্মক বড়, মানে কোটি কোটি কিলোমিটারও চিন্তা করলে অনেক কম পড়ে যাবে। এটা অনেক বড়, আপেক্ষিক ভাবে বলতেছে আর কি, অনেক বড়। কিন্তু যখনই আমি দুইটা হাতকে ক্লোজ করতেছি, তার মানে কি দুইটা চার্জের মধ্যবর্তী গ্যাপ কিন্তু কমে আসতেছে। কমতে কমতে যখন আমি স্পর্শ করে ফেলছি, এই মোমেন্টে কি হচ্ছে, যখন আমি দুইটা হাতকে স্পর্শ করে ফেলছি তখন গ্যাপটা বেশ কমে আসছে, এবং তখনই নিউট্রন নিউট্রন, ইলেকট্রন ইলেকট্রন, প্রোটন ইলেকট্রন সবার মধ্যে ইন্টারাকশন শুরু হয়ে যাবে। নিউট্রনকে দুধভাত, ওকে বাদ রাখলাম। প্রোটন আর ইলেকট্রনকে নিয়ে কথা বলি, এদের মধ্যে কিন্তু আকর্ষণ শুরু হয়ে গেল, যদিও এট দ্য সেম টাইম দুইটা প্রোটনের মধ্যে কিন্তু বিকর্ষণও হচ্ছে। তুমি চিন্তা করে দেখো তাহলে, যে আমি যদি বলি তাহলে এই ক্যালকুলেটরের উপর দিয়ে আমি এই স্লাইডারটাকে মুভ করাবো, আমি কিন্তু বেশি প্রেসার দিচ্ছি না, আস্তে করে টানলাম, সরলো, বাট একটু বাধা পাচ্ছি, হালকা হালকা বাধা পাচ্ছি। কেন? তার কারণ এই স্লাইডার আর এই ক্যালকুলেটর এদের মাঝখানে গ্যাপটা কিন্তু বেশ কমে গেছে। মানে আমি আমার জায়গা থেকে তো টাচ করাই দিছি, আর কিসের ডিস্টেন্স আবার। কিন্তু প্রোটন নিউট্রন ইলেকট্রন তাদের রেঞ্জে একটু হইলেও গ্যাপ আছে, বাট অনেক গ্যাপ কমাই ফেলছি। তার মানে এই যে যখনই একটা বস্তুর উপর দিয়ে আরেকটা বস্তুকে আপেক্ষিক ভাবে তুমি গতি দেওয়ার চেষ্টা করতেছো, তখন কি একটা বাধা ফিল করতেছো, এটাকে অ্যাকচুয়ালি বলতেছি আমরা ঘর্ষণ। আর এই ঘর্ষণটা কেন উৎপন্ন হইলো? এই যে এই বান্দার কারণে। তার মানে এটা একটা তাড়িৎচুম্বকীয় বলেরই উদাহরণ, এই ঘর্ষণ বল। এখন তুমি বলো যে ভাই এই স্লাইডটাকে জোরে চাইপা ধরেন, এই যে আমি জোরে ধরে রাখছি, এবার টানলেও কিন্তু সরতেছে না। কেন সরতেছে না? এইটার ব্যাখ্যাটাও ওই হ্যান্ডশেকের মতো। যখন দুইটা হাতকে আমি ধরে জোরে চাপা দিচ্ছি, তার মানে কি আমি যত জোরে চাপা দিব ডিস্টেন্স তত কমে আসবে, আর ডিস্টেন্স যত কমে আসবে ফোর্সের মান তত বেড়েই যাবে। তার মানে এটা স্থির তাড়িৎচুম্বকীয় বলকেই ইন্ডিকেট করে। তার মানে যত কিছু তুমি টাচ করতেছো, এই বোর্ড হোক, এই কলম হোক, হোয়াটএভার, সবই কিন্তু আসলে তাড়িৎচুম্বকীয় বলেরই একটা এক্সাম্পল। হোপফুলি ক্লিয়ার করতে পারছি? আচ্ছা, তাহলে এখন আসো তো, এই কোলম্বোর সূত্র দ্বারা আমরা যদি চাই আর কি কি জিনিস চিন্তা করতে পারি। আর একটা ব্যাপার আছে, এই যে মাধ্যমের কথা বলতেছিলাম না, তুমি কোন মাধ্যমে আছো, এটা কিন্তু একটা ফ্যাক্টর। কেন? তার কারণ ধরো যদি আমরা প্লাস চার্জের কথা বলি বা মাইনাস চার্জের কথা বলি, তারা অ্যাকচুয়ালি কি করে, একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে। তড়িৎ ক্ষেত্র কিভাবে কাজ করে? চার্জ থেকে তড়িৎ বলরেখাগুলো লম্বভাবে সব দিকে ছড়ায় যায়। এই ধারণা প্রথম কে দিছিলেন? বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। উনি দিছিলেন এই ধারণা যে তুমি চার্জ থেকে বা ইভেন নর্থ পোল সাউথ পোল থেকে এটা বলতে পারো যে সব দিকে লম্বভাবে বলরেখাগুলো আইদার প্রবেশ করে অথবা বের হয়ে যায়। এখন কতগুলো বলরেখা বের হবে বা কতগুলো বলরেখা প্রবেশ করবে, এইটা ডিপেন্ড করবে চার্জের মানের উপরে এবং কোন মাধ্যমে আছে তার উপরে। মানে পানিতে হয়তো একটা নির্দিষ্ট সংখ্যক রেখা বের হবে, বাতাসে আরো বেশি বের হবে। বাতাসে যে বেশি বের হবে, পানিতে কম বের হবে, কেমনে বুঝবো? এইটাই তো মাধ্যমের বৈশিষ্ট্য। অর্থাৎ যত বেশি বলরেখা বের হবে তত বেশি ইনফ্লুয়েন্স করতে পারবে, এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ তত বেশি হবে।
অর্থাৎ মাধ্যমের উপর ডিপেন্ড করে এদের মধ্যে ইন্টারাকশনটা কত বেশি বা কত কম হবে। সেটাকে সিম্পলি আমরা মাধ্যমের ভেদন যোগ্যতা এপসাইলন দিয়ে প্রকাশ করি। তাহলে শূন্য মাধ্যমের ক্ষেত্রে এই ভেদন যোগ্যতার মানটা হয় 8.854 10⁻⁻12। ঠিক আছে, আমার ছেলে একক বের করতে পারবো, একক বের করাও কোনো ব্যাপার না। কিভাবে? এটাকে উঠাই দিব, ভাগ দিব, তো উপরে দুইটা কুলম্ব, কুলম্ব স্কোয়ার, নিউটন ভাগ হইলো মিটার স্কোয়ার ভাগ আকারে আছে, তাহলে কুলম্ব মিটার পাওয়ার -2 নিউটন পাওয়ার ইনভার্স। এই যে তড়িৎ মাধ্যমাঙ্ক বা ভেদন যোগ্যতা আমরা এই যে বের করছি। এখন একটা কথা বলি দেই, বলরেখা যে বের হইলো ওগুলো কি হইলো, এইভাবে প্লাস থেকে বলরেখাগুলো বের হয়ে মাইনাসের দিকে চলে যায়, প্লাস থেকে বের হবে মাইনাসের দিকে চলে যাবে, লম্বভাবেই বের হবে এবং লম্বভাবেই প্রবেশ করবে। কিন্তু কিছু ব্যাপার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কখনোই একটা বলরেখা আরেকটা বলরেখাকে কাটতে পারবে না, টাচও করতে পারবে না। কিন্তু হ্যাঁ, পরস্পরকে ইনফ্লুয়েন্স করবে। এই কথা মানে হইলো বলরেখাগুলো চেষ্টা করবে যত বেশি ঘন সন্নিবিষ্ট আকারে থাকা যায়, তারা চেষ্টা করবে, কিন্তু স্পর্শও করবে না, ছেদও করবে না। অর্থাৎ এরা স্ট্রং ফিল্ড তৈরি করবে। এখানে প্লাস এবং মাইনাস দুইজনকে আঁকছি কিন্তু, তাই না? তো যদি শুধু প্লাস দিয়ে একটা বের হয়ে যাইতো সোর্স, মাইনাস শুষে ফেলতো সিঙ্ক। এখন দুইটাই সমমানের এবং বিপরীত ধর্মী, এই জন্য যতগুলা বাইরে হয়েছে অতগুলাই ঢুকছে। এমন হয় নাই যে এখান থেকে তোমার যতগুলা বের হবে ওই পাশ থেকে কম ঢুকবে, নো, এখানে যতগুলা বেরিয়েছে অতগুলাই ঢুকছে। একটা দ্বিপল দ্বিপল ফিরে আসতেছে কি, দ্বিপল কিন্তু এরকমই সমমানের কিন্তু বিপরীত ধর্মী দুইটা চার্জ, কিন্তু এদের মধ্যবর্তী গ্যাপটা অনেক ছোট হইতে হয়। এখানে আমি পরে আরো ডিসকাস করব, আপাতত আমি এই জায়গায় থাকি। তার মানে এই যে বল রেখাগুলো এদিক থেকে এদিকে পাস করতেছে, মাঝখানে মাধ্যম আছে, এই মাধ্যমটাই কত ইজিলি ভেদ করে যাবে এইটাই ডিপেন্ড করবে এই এপসাইলন নটের উপরে, যাকে বলতেছি আমরা মাধ্যমের ভেদন যোগ্যতা। ঠিক আছে, এমন এক জায়গায় লিখছি পুরা মুইসে শহীদ হয়ে গেছে। এটা কাজ করি, ড্রয়িংটা শুধু থাকুক, আমি আরেক জায়গায় আবার লিখে দিই, কোনো সমস্যা নাই। তাহলে এই যে মাধ্যমের ভেদন যোগ্যতা শূন্য মাধ্যমের 8.854 ইন্টু 10⁻⁻12, আর এককটা হবে পার নিউটন পার মিটার স্কোয়ার কুলম্ব স্কোয়ার। ঠিক আছে, এবং তার সাথে যে কে গুণ করা, এই কেটাকে বলতেছি আমরা পরা বৈদ্যুতিক ধ্রুবক অথবা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। ঠিক আছে, মানে কোন মাধ্যমে আছি তার উপর ডিপেন্ড করবে কে এর মানটা কত। এই জায়গা থেকে আমরা অন্তত এতটুকু বলতে পারি, কে এর মান যত বেশি হবে ফোর্সের মান তত কম হবে। লিটারালি তুমি যখন এইখান থেকে এইদিকে এই বকা পাস করবা, এই মাধ্যম যত বেশি বাধা দিবে তোমার তো ইন্টারশন তত উইক হবে। সো সিম্পলি এখান থেকে আমি বলতে পারি কে এর সাথে এফ এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক। তো মোটামুটি মনে হয় আমরা কুলম্বের সুষমকে একটা আইডিয়া পেয়ে গেছি। লাস্ট একটা কথা বলা বাদ রাখছি, সেটা হয়তো যদি আমি জাস্ট নর্মালি একটা সিঙ্গেল কোন চার্জ নিয়ে কথা বলি, জাস্ট কিউ নিয়ে কথা বলি, তাহলে এই যে স্থির চার্জ ও কি করে, তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে। তার মানে যতটুকু পর্যন্ত ও অন্য কোন চার্জ আসলে ও প্রকাশ করে আমি এক্সিস্ট করি। আমার কোশ্চেনটা এক্স্যাক্টলি এটাই, যে যে কোনো চার্জের ক্ষেত্রে তার এই যে একটা তড়িৎ ক্ষেত্র, মানে যত দূর পর্যন্ত সে এক্সিস্ট করে সেটা অ্যাকচুয়ালি কত দূরত্ব পর্যন্ত। আমি আবারও বলি, তড়িৎ ক্ষেত্রটা কত দূর পর্যন্ত এক্সিস্ট করে, মানে যে বাউন্ডারিটা আনুমানিক কিরকম এটা বের করতে হবে। দুইবার গোলাকার ট্রাই করলাম, দুইবারই সুন্দর হয় নাই, আরেকবার ট্রাই করি, নাইলে বাদ। এই নাও, এইবার তাও মোটামুটি আগের চেয়ে ভালো। তার মানে কি, যে কোনো অঙ্ক তুমি ট্রাই করলা, ফেল করলা, ভুল করলা, চেষ্টা না করলে তো সুন্দর হবে না। আমি করলাম, 3বার আঁকলাম, 3 নাম্বার বারে যে তাও একটু দেখার মতো হয়েছে, আরো আঁকলে আরো সুন্দর হবে, বাট থামি। বাট কথা মানে এইটাই, যে কোনো কাজ একবার না হইতেই পারে, বারবার করবা ঠিক হয়ে যাবে। তাহলে ধরলাম সেন্টারে এই জায়গাতে আমাদের একটা প্লাস কিউ আছে, ধরলাম, ঠিক আছে। এখন এটি বের করবো আমরা যে এই বাউন্ডারি, সাদা কালারের বাউন্ডারি, এটা কত দূরত্ব পর্যন্ত বিস্তৃত। আগে তুমি চিন্তা করো এইভাবে, সাদা বাউন্ডারি কি ইন্ডিকেট করে, যে যেই পয়েন্টের বাহিরে চলে আসলেই এই চার্জ আর কোনো প্রভাব ফেলতে পারবে না।
মানে ধরলাম এই পয়েন্টের ছোট কিউ চার্জকে রাখা আছে, কিন্তু এই এমন একটা জায়গায় চলে আসছে যেই জায়গাতে এই ছোট কিউ এর মধ্যে আর বড় কিউ এর মধ্যে কোনো বলই কাজ করতেছে না। মানে এইটিকে সেই সীমা যা পার করে ফেললে ওর তড়িৎ ক্ষেত্র শেষ হয়ে যাচ্ছে। এর কাছে জিজ্ঞেস করো, এ তোমাকে বলতে পারবে। তাহলে যদি আমরা চিন্তা করি এফ সমান সমান 1/4πε Q1 Q2 D স্কোয়ার, 4πε কেউই শূন্য না, চার্জের মানও শূন্য না, কিন্তু আর এর মানটা এমন ভাবে বসাবো যেন এফ এর মানটা শূন্য হয়ে যায়। তার মানে এফ ইকুয়াল টু অনেক কিছুই আছে, তারপরে 1/r²। তুমি চাচ্ছ এই আর এর মানটা এমন ভাবে বসাইতে যেন তোমার এফ এর মানটা শূন্য হয়ে যায়। এখন একটু বুদ্ধি খাটাই চিন্তা করো যে আমরা কোনো ভগ্নাংশে হরের মান কত বসাইলে ফলাফলটা শূন্য হয়ে যায়। অসীম বসাইলে শূন্য হয়ে যায়। তার মানে আমরা অ্যাকচুয়ালি এইটা এখানে দাবি করতে পারি যে তড়িৎ ক্ষেত্র তাত্ত্বিকভাবে অসীম পর্যন্ত বিস্তৃত। মনে রাখবা, তাত্ত্বিকভাবে তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত। বাস্তবে সম্ভব না, কারণ বাস্তবে এক্সটার্নাল অনেক কারণ থাকে বা বাধা থাকে, সেগুলো আমরা আনতেছি না। মোটামুটি আমরা মনে হয় তড়িৎ ক্ষেত্র এবং কুলম্বের সূত্রটা হালকা পাতলা আইডিয়া পেয়ে গেছি। আকর্ষণ হবে নাকি বিকর্ষণ হবে ডিপেন্ড করে তাদের প্রকৃতির উপরে। প্লাস মাইনাস হলে বল রেখে কোনো গ্যাঞ্জাম লাগে না, সুন্দর আকর্ষণ হয়। আর প্লাস প্লাস হলে ঠেলা মারে, তো ঠেলা মারা ডিস্টেন্স বাড়ায় দেয়, বা মাইনাস মাইনাস ঠেলা মারবে ডিস্টেন্স বাড়ায় দিবে। ঠিক আছে, সামনে আগাই। +4 কুলম্ব এবং +16 কুলম্ব দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্ব 12 সেন্টিমিটার হলে এদের মাঝে কোথায় নেট বল 0 হবে। ধরলাম ইহা আমাদের হচ্ছে +4 কুলম্ব। +4 কুলম্ব হতে একটা দূরত্ব সরে গেলাম, এই জায়গায় থাকবে আমাদের +16 কুলম্ব। এদের যে মধ্যবর্তী এই দূরত্ব, এইটি আমাকে প্রশ্ন মতে বলে দেওয়া আছে 12 সেন্টিমিটার। এদের মাঝখানে কোথাও নেট বল 0। কথা মানে কি, ধরলাম এদের মাঝখানে এরকম মাঝে কোথাও কোন একটা পয়েন্টে আমরা একটা একক ধনাত্মক চার্জকে রাখবো, মন চাইছে, এবং এই জায়গাতে টোটাল বল হবে 0। কিভাবে? +4 এই +1 কে বিকর্ষণ করবে এই দিক বরাবর। ঠিক আছে, নাম দিলাম F4। 16 কুলম্ব 1 কুলম্বকে ধাক্কা মারবে এই দিক বরাবর, নাম দিলাম F16। যদি এই দুইটা বল পরস্পরের সমান হয়ে যায় এবং যেহেতু বিপরীতমুখী, তাহলে কাটাকাটি করে কি 0 হয়ে যাবে না? তার মানে যেখানে বললাম নেট বল 0 সামেশন অফ F0, এই কথার মানে দুইটা চার্জ দ্বারা যে বল উৎপন্ন হচ্ছে মানগুলো পরস্পরের সমান কিন্তু বিপরীতমুখী। আমার যা দরকার সেটা হলো কোথায় ডিস্টেন্স দরকার। তা কাজ করি, আমরা ধরে নিচ্ছি 4 কুলম্ব থেকে এই জায়গার দূরত্ব x, আর 16 কুলম্ব থেকে এই জায়গার দূরত্ব 12 সেন্টিমিটার -x। আমি কিন্তু সেন্টিমিটারে রাখছি, মিটার কিন্তু করি নাই, সমস্যা নাই, 12 - x। আচ্ছা, তাহলে এখন যদি আমরা এখানে মানগুলো বসাই দিই f এর, তাহলে আমরা কি জানি সূত্র? f এর সূত্র হচ্ছে 9 × 10⁻9 চার্জ বাই দূরত্ব স্কয়ার। 16 এর জন্য জানতে চাও, তাহলে 16 কাকে পুশ করবে? এই 1 কে পুশ করবে, তাহলে 16 × 1 ডিভাইড বাই দূরত্ব কত? 12 - x হোল স্কয়ার সমান সমান ব্যালেন্স কে করবে এই পাশের 4 এর ফোর্সটা। তাহলে 9 × 10⁻9 ইন্টু 4 কুলম্ব ধাক্কা দিবে 1 কুলম্বকে x দূরত্বে, 4 কুলম্ব 1 কুলম্ব x দূরত্বে। উভয় পক্ষে যদি কাটাকাটি করে দেই, 9 মরে যাচ্ছে, 1 মরে যাচ্ছে, জাস্ট পড়ে থাকলো এখানে 16। এই 4 কে টান দিয়ে নামাইলাম নিচে, 12 - x ডিভাইড বাই x। যেহেতু দুইটি হোল স্কয়ার, দুইবারে স্কয়ার না দিয়ে একবারে অনুপাত করে স্কয়ার লিখে দিলাম। ঠিক আছে, তো এখান থেকে সলভ করলে কিন্তু আমরা একটা সুন্দর কাহিনী পেয়ে যাব। একটা ঘটনা আছে এই জায়গাতে, সেই ঘটনাটা হইলো, আমি এটাকে তো সলভ করব, বাট সেটা করার আগে এই লাইনটাকে একটু লজিক্যালি ভাবো। লজিক্যালি ভাবো এইভাবে যে যদি এইটাকে আমরা Q1 বলি, আর যদি আমরা এটাকে Q2 বলতাম, আর টোটাল যে দূরত্ব তাকে যদি আমরা D বলতাম, তাহলে কি লেখাটা এরকম দাঁড়াইতো না? Q1 Q2 আর এটা D - x।
তাহলে এই জায়গাটাই কি হইতে পারতাম, 16 মানে তোমার হচ্ছে আসলে এখানে Q2 আর 4 মানে তোমার হচ্ছে এখানে Q1 সমান সমান এখানে লিখতাম d মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার। মানে এই লেখাটাই যদি আমি জেনারেল ওয়েতে আগাই এইভাবে লিখতে পারতাম। উভয় পক্ষকে রুট করে দাও, তাহলে Q2 ডিভাইডেড বাই Q1 হোল রুট সমান সমান এখান থেকে পাচ্ছি d বাই এক্স মাইনাস 1। উভয় পক্ষকে আমরা বর্গমূল করে দিলাম, করলে কিন্তু এটা পেয়ে যাচ্ছি। তাহলে যদি পক্ষান্তর করি এই 1টা তোমার চলে আসতেছে ওই পাশে, আমি লিখতে চাই, লিখতে পারি এইভাবে d বাই এক্স, এই যে লিখলাম এইভাবে। এখন তোমার এই মাইনাস 1টা যে ওই পাশে চলে আসে তাহলে হচ্ছে প্লাস 1, তাহলে 1 প্লাস Q2 ডিভাইডেড বাই Q1 হোল রুট। এই পর্যন্ত কিন্তু কারো কোনো দ্বিমত থাকা উচিত না। এবার লাস্ট লাইন এবং তুমি পেয়ে যাবা একটা ইম্পর্টেন্ট সূত্র। এখান থেকে আমার টার্গেট কি, আমাদের কিন্তু এখানে টার্গেটটাই হচ্ছে ওই এক্সটাকে খুঁজে পাওয়া। তাহলে ফাইনালি কি বলতে পারি, এক্স ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই 1 প্লাস Q2 ডিভাইডেড বাই Q1, এটারই ফাইনাল লাইন। তার মানে এটা হচ্ছে আমাদের একটা শর্টকাট। ঠিক আছে, যদি পরীক্ষায় আসে আমি শর্টকাট দিয়ে একবারে বলতে পারবো যে এক্স এই দূরত্বটা হবে টোটাল ডিস্টেন্স মানে 12 সেন্টিমিটার ডিভাইডেড বাই চার্জের অনুপাত। শুধু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, এই এক্সটা কোত্থেকে আসছে, এই এক্সটা হচ্ছে তোমার Q1 থেকে আসছে। আমি পাশে মার্ক করে দেই যে এখানে এই এক্স মিন করে Q1 থেকে দূরত্ব। ঠিক আছে, এই যে এই এক্সটা মিন করে Q1 থেকে দূরত্ব। সো Q1 বলতে 4, এই 4 থেকে যে দূরত্ব বের হয়ে যাবে। তাহলে আমরা যে ফার্দার ক্যালকুলেশন না করে ডিরেক্টলি এখন বের করতে চাই এক্স সমান সমান, তাহলে কি করব, উপরে হবে টোটাল দূরত্ব মানে 12 সেন্টিমিটার আর নিচে হবে 1 প্লাস চার্জ দ্বয়ের অনুপাতের রুট। কিন্তু কাকে রাখবো উপরে কাকে রাখবো নিচে, তুমি এক্স কার থেকে মাপতেছো, 4 থেকে মাপতেছো, তাই 4 কে ভাগ দিতে হবে 16/4, এই যে এইভাবে রাখতে হবে। যার থেকে চাও তাকে দিবা ভাগ, তা 4 4 16, 4 হয় 2, 2 রাখে 3, 12/3 মানে 4 সেন্টিমিটার। তবে ফাইনাল উত্তর পেয়ে গেলাম যে কোথায় বলটা শূন্য হবে, এই 4 কুলম্ব এই চার্জ থেকে 4 সেন্টিমিটার দূরেই এই ঘটনাটা ঘটবে। অর্থাৎ আমরা সব সময় যার থেকে জানতে চাই তাকে এই রুটের নিচে Q1 নিচে যে নিচে তাকে রাখবো, যার থেকে জানতে চাই। বি কেয়ারফুল। ঠিক আছে, সো আমি কিন্তু পরে ক্লিয়ার করে দিলাম, এখন আমরা সামনে আগাইতে পারি। বায়ু মাধ্যমে অবস্থিত 4 কুলম্ব আর 16 কুলম্ব চার্জের মধ্যবর্তী দূরত্ব 12। ফাইন, দূরত্বকে একই রেখে যদি আমরা কে ইকুয়াল টু 80 বিশিষ্ট আরেকটা মাধ্যমে নিয়ে যাই তাহলে বলের কি পরিবর্তন আসবে ব্যাখ্যা করো। আমরা জানি F ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কে, তার সাথে Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার। মানে তুমি Q1 Q2 দিয়েও লিখতে পারো, তুমি আবার চাইলে এখানে বড় কিউ ছোট কিউ দিয়েও লিখতে পারো। এই তো সূত্র, তার মানে এইটাই। একবার চিন্তা করে দেখো তো ভাই, এই জায়গায় যদি আমরা 1/4πε পুরা মানটা বসাই, এটাই কিন্তু হয়ে যায় 9 × পাওয়ার 9 ডিভাইডেড বাই কে, তার সাথে Q1 Q2 বাই ডি স্কোয়ার। তার মানে আসলে ঘটনা এতটুকুই, কে এর সাথে এফ এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক, এই তো, আর তো কিছু না। তা তুমি কি চাচ্ছ, তুমি চাচ্ছ এটা প্রথমে কই ছিল, এটা প্রথমে বায়ু মাধ্যমে, তাহলে K1 বায়ু মাধ্যম মানে 1, এরপরে কই নিয়ে যাবা, এরপর তুমি এমন মাধ্যমে নিয়ে যাবা যা কে মানটা 80, এটা হচ্ছে পানি, পানি মাধ্যমের জন্য এই মানটা হয় তোমার 80। তাহলে তুমি চাচ্ছ এইখানে যে বল ছিল F1 আর পানি মাধ্যমের যে বল F2, এদের মধ্যে তুলনা করো বা কি পরিবর্তন হবে এটাকে বের করো। একটু লজিক্যালি ভাবো, যদি আমরা F1 এর মানটা বের করি তাহলে 9 × 10⁻⁹ Q1 Q2 বাই ডি স্কোয়ার। কেন এভাবে লিখলাম, কারণ এই কে এর মানটা 1 হয়ে গেছে। আর যদি আমরা F2 এর মানটা বের করতে চাইতাম তাহলে 9 × 10⁻⁹ কিন্তু
ডিভাইড বাই 80 তার সাথে Q1 Q2 বাই ডি স্কোয়ার। কারণ কি, চার্জের মান বদলাবো না, দূরত্বকেও বদলাবো না, শুধুমাত্র মাধ্যমটাকে বদলাবো। তাই যদি আমরা এখন এই লেখা থেকে একটা অনুপাত করে ফেলি যে F1 ডিভাইডেড বাই F2, তাহলে কি পাবো দেখো তো। উপরের হুবাহু চেহারা নিচের চেহারা হুবাহু মিলে যায়, কোনো পার্থক্য থাকে না, শুধুমাত্র একটা এখানে 80 পার্থক্য আছে। তুমি বলতে পারো ভাই এখানে তো 80 তো 1/80, ভাগকে আবারও ভাগ করলে গুণ হয়ে যায়। তার মানে আমরা এটা বলতে পারি বায়ু মাধ্যমের যে ফোর্সটা ছিল সেই ফোর্স পানির কম্পেয়ারে কত গুণ, 80 গুণ। এটাই কিন্তু বলছিলাম যে কে এর সাথে যে সম্পর্ক তা তো ভাই ব্যস্তানুপাতিক, তাই না? এই যে 1/k, তার মানে তুমি যদি ওই বাতাস থেকে অন্য যে কোনো মাধ্যমে যাও তোমার মানটা কমে যাবে। তাহলে বায়ু মাধ্যমের মান অলওয়েজ অন্য মাধ্যমের ফোর্সের গুণাকারে আসবে, কারণ বাতাসে বেশি হবে। সো পরিবর্তন হচ্ছে এটাই যে 80 গুণ হয়ে যাচ্ছে বা 80 ভাগ হয়ে যাচ্ছে। আগে ছিল 80 গুণ, পরে হয়ে যাবে 80 ভাগ। তুমি যদি চাও এটাকে অঙ্কের মানটা বের করে সলভ করে দিতে পারো, বাট ওটার দরকার নেই, তুমি অনুপাত তো করে দিছো, ডান, আর লাগবে না। দুইটি বিন্দু আধানের মধ্যবর্তী বল নিচের কোন সূত্র দ্বারা হিসাব করা হয়? কুলম্বের সূত্র দ্বারা হিসাব করা হয়। আয়রন নিউক্লিয়াসে দুইটা প্রোটন এত দূরত্বে অবস্থান করলে তাদের মধ্যবর্তী বৈদ্যুতিক বলের মান কত? বেসিক্যালি কুলম্বের বল বের করতে বলছে। সো F ইকুয়াল টু 9 ইন্টু 10⁹ চার্জ ডিভাইড বাই দূরত্ব স্কোয়ার। তাহলে দূরত্ব কত? 4 ইন্টু 10⁻⁻5 স্কোয়ার। আর চার্জের মান কি বসাবো? ঘাপলা, প্রোটন দেখছো না? তাহলে আমাদের ভাই প্রোটন কই থেকে আসলো? আমি তো ইলেকট্রন জানি, ক্লাসের শুরুতেই বলছিলাম প্রোটন আর ইলেকট্রনের চার্জের মান একই, শুধু পজিটিভ আর শুধু নেগেটিভ। তাহলে এখানে ইলেকট্রনের চার্জের মানটাই বসবে 1.6 10⁻⁻19 হোল স্কোয়ার। কেন হোল স্কোয়ার? Q1 Q2 একই মান কি তোমার হোল স্কোয়ার দেখা যায় না? ওটাই করছি। আচ্ছা, তো ভেঙে ফেলি আমরা। 9 ইন্টু 10⁻9। শোনো, স্কোয়ার মানে যে তোমাকে স্কোয়ার করতে হবে এমন কোনো কথা নাই। স্কোয়ার মানে তুমি দুইবার গুণাকারে লিখতে পারো, আর নিচের 4কে স্কোয়ার করলে 16 হয়, লিখতে পারি। ইন্টু 10⁻⁻19 স্কোয়ার, 19কে স্কোয়ার করলে কত হয়? 38 হয়। আর নিচের -5কে স্কোয়ার করলে কত হয়? 5 দুগুণী 10। যে নিচে মাইনাস সে উপরে গেলে হয় প্লাস, মানে সাইড চেঞ্জ করে ফেলছি। আসো এবার একটু কাটাকাটি করা যাক। যদি আমরা চাই এখানকার 1.6 আর এখানকার 16 কাটতে পারবো কিভাবে? 1.6 আর 16কে কে দিব? শুধু পার্থক্য হচ্ছে নিচে আমার একটা 10 চলে আসবে, কারণ কি ও বড় না, একটা 10 চলে আসলো। তাহলে আমরা এখানকার এই 9টাকে হাত দিচ্ছি না, রাখলাম। এখানকার 1.6 কে হাত দিচ্ছি না, রাখলাম। সংখ্যা মান কিন্তু এই দুইটাই, আর বাকি সব 10। তাহলে এই যে 9 আর এই যে 10, এরা যদি তুমি কাটাকাটি করতে চাও লজিক্যালি ভাবো, এই +10 যখন উপরে যাচ্ছে এই -10 কে ক্যান্সেল করায় দিচ্ছে, তাই না? তাহলে 10⁻⁻, শুধু -38 আর তোমার হচ্ছে +9। তাই যদি যোগ বিয়োগ করে ফেলি তাহলে -38 আর তোমার হচ্ছে +9, 8 গেল, আরো একটা তোমার এখানে যেতে হবে, তাহলে -29। তাহলে এখানে অ্যান্সারটা আসছে 9 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻29। ঠিক আছে। আচ্ছা, একটা ছোট্ট এখানে গন্ডগোল পাকছে, সেটা হইলো মধ্যবর্তী দূরত্ব তো পাওয়ার -15, আমি এখানে ভুল লিখছি +5। তাই তো বলি মান এত ছোট কেমনে আসে? এটা লজিক্যাল না, কারণ কি স্থির বৈদ্যুতিক বল তো অনেক বড় হওয়ার কথা না, ছোট হবে না। তাহলে -15, সরি আমার একটু মিস্টেক হয়েছে। তো যে -15টা হয়, তাহলে স্কোয়ার করলে এখানে -30 হয়ে যাবে, +30, সরি আমার একটু এখানে যোগ লেখা ভুল হয়েছিল, তুমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে -38 আর +30 কত হয়? এখানে হয় -8। এই -8 আর 9 যদি তুমি এখানে বসায় দাও তাহলে -8 1, আর যদি 10 যায় উপরে হচ্ছে 1 থেকে বাদ গেলে তো হচ্ছে -9। সো বেসিক্যালি আরেকবার চেক দেই যে কোথাও কোনো গন্ডগোল পাকছে কিনা। এটা কাজ করি, লেখাটার বন্দি ঘাপলা হইতেছে, আমি একবার চেক দিই। সো 9⁻9 1.6 Q1 Q2 বাই ডি স্কোয়ার ডিভাইড বাই ডিসটেন্স 4⁻−15 স্কোয়ার। ঠিক আছে, তাহলে 1.6 দুইবার আসলো, 4 তোমার 16 হয়ে গেল, 19 হয়ে গেল 38, আর মাইনাস হচ্ছে -30 উপরে গেলে +30। লেখা ঠিক আছে। তাহলে এখানে তোমার হচ্ছে
1.6 কাটলাম এই 16কে, এটা 10 থাকলো, 1.6 পরে থাকলো 9 1.6, ফাইন। এই 10 এখন তোমার হচ্ছে উপরে, তাহলে -10, তাহলে তোমার হচ্ছে মাইনাস, কলম কই, 9 আর -10 যে উপরে যায় তাহলে -1, আর তোমার এখান থেকে থাকতেছে 38 আর 30, তাহলে হচ্ছে তোমার -8, তাহলে তোমার হচ্ছে 1.69 10⁻1 এটা আসতেছে। আনফরচুনেটলি আমি এখানে কোনো উত্তর দেখতেছি না, একটা কাজ করি, আমি একবার ক্যালকুলেটর ক্রস চেক দিই, যদি কোনো ভুল দেখতেছি না, হয়তো তোমাদের ডাটাই ভুল আছে, তাও একবার চেক দিয়ে নিই। তাহলে 1.6 10⁻19 স্কোয়ার ডিভাইড বাই 4 পাওয়ার -15 স্কোয়ার, আচ্ছা 14.4, ঠিক আছে। এই তো এটাই, কাটাকাটি গুলো করি আমাদের, তাহলে সমস্যা কেন হচ্ছিল এখানে আমি চেক দিয়ে দেখি। 10⁻, এখানে তোমার ছিল 9 ইন্টু উপরে তোমার ছিল 10⁻19 কে ডাবল করলে 38, নিচে 10⁻−15 স্কোয়ার হয়ে যায়, তাহলে -30, আর তার সাথে এক্সট্রা আমাদের ছিল একটা 1/10, হ্যাঁ 1, তাহলে কাটাকাটি করলাম 1 চলে আসতেছে, বাট এখানে 1 কেন আমার লেখায় আসলো না? একটা কাজ করি, একটু মুছে ঠিক করে লিখি, এখানে 1 আসবে, মেবি কিছু একটা আমার লিখতে এখানে ভুল হয়েছে, ঠিক আছে আমি চেক দিই একবার। থাকলো 9 এবং তোমার হচ্ছে 1.6, আচ্ছা তাহলে 16 আর 10 হচ্ছে, এখানে তোমার 10⁻9, নিচের এই 10 যদি তোমার উপরে উঠে যায় তোমার হচ্ছে -10, ডান। এখানে তোমার হচ্ছে 38 -38 আর প্লাস হচ্ছে তোমার 30, 9 -10 -38 প্লাস হচ্ছে 30 -9, আচ্ছা ফাইন, ঠিক আছে, ওটা লেখাটা কম বেশি হয়েছে আর কিছু না, ঠিক আছে। তাহলে কাটলে এই জায়গাটা চলে আসতেছে আমাদের 14.4, ঠিক আছে। চেক দিয়ে দেখলাম এটা অ্যাকচুয়ালি কিছু না, ওই পাওয়ারটা লেখায় উল্টা পাল্টা করছিলাম, এই জন্য একটু মানটা উল্টা পাল্টা হচ্ছিল, ঠিক আছে। তাহলে অ্যান্সার গুণ করলে এই 9 আর 1.6 14.4, এবার ঠিক আছে, সবগুলো পাওয়ার কাটলে 1 হয়ে যাচ্ছে, লেখাই বুঝলো, সরি এটা সময় নষ্ট হয়ে গেল, সামনে আগাই। তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করা যাবে কোনটা দিয়ে? কুলম্বের সূত্র করা যাবে, অ্যাম্পিয়ারের সূত্র যাবে না, গাউস দিয়ে করা যাবে, এটা আমি বলছিলাম একটু আগে। হ্যাঁ অ্যান্সার হবে 1 এবং 3। বায়ুতে 1 কুলম্বের দুইটা আধান পরস্পর থেকে 1 কিলোমিটার ব্যবধানে অবস্থিত হলে এদের মধ্যবর্তী বলটা কত হবে? তাহলে F = 9 × 10⁻9, তার সাথে Q1 Q2 বাই d স্কয়ার। 1 কুলম্ব তো তুমি 1 রেখে দাও, আর 1 কিলোমিটার মানে তোমার হচ্ছে 1000 মিটার, সে আবার স্কয়ার, তার 9 থাকুক, 9 এর জায়গায় 100, এখানে 3টা শূন্য স্কয়ার হয়ে গেলে যে 6 শূন্য, তাহলে 10 থেকে 9 থেকে 6 বাদ দিলে 3, তাহলে 9⁻3 অথবা 9 কিলো নিউটন, মানে 9000 আর কি বেসিক্যালি, ঠিক আছে। দুইটি সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে এবং চার্জ দুইটির মান কমিয়ে অর্ধেক করা হলে বলের মানটা কেমন হবে? আমরা যদি চাই ব্যাপারটাকে ডিরেক্টলি এভাবে সমানুপাতিক দিয়ে সলভ করতে পারি, F সমানুপাতিক Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার আমি চেক করতে পারি। তো ধরো তাই যদি আমরা করে ফেলি, এখানে বলতেছে চার্জের যে মান এইটাকে কিন্তু কমায় অর্ধেক করছো, তাহলে এই Q1টা আগে যাই ছিল এখন কি এই Q1 এর অর্ধেক বসবে, এবং চার্জ 2 কিন্তু অর্ধেক হয়ে Q2 বাই 2 বসবে, আর মধ্যবর্তী দূরত্ব তুমি এটাকেও অর্ধেক করছো, তাই ডি এর জায়গায় ডি বাই 2 বসবে। এখন চিন্তা করো তো, তাই যদি হয় 1/2 1/2, উপরে কি হইলো, উপরে দুইটা হাফ মিলে 1/4 Q1 Q2, আর তোমার নিচ থেকে কি পাচ্ছি আমরা, হাফ কে স্কোয়ার করলে 1/4 তার সাথে ডি স্কোয়ার। তাহলে যদি কাটাকাটি করি 1/4 1/4 বাদ হয়ে গেল, এবং ঘুরে ফিরে আবারও সেই Q1 Q2 বাই ডি স্কোয়ার হয়ে গেল, অর্থাৎ প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে দুইবারই কিন্তু একই চেহারা, অর্থাৎ অপরিবর্তিত থেকে যাবে, কোনো তোমার চেঞ্জ আসবে না। 1 মিটার দূরত্বে অবস্থিত 1 কুলম্ব চার্জের মধ্যে কি পরিমাণ বল কাজ করে? এটা কিন্তু ডাইরেক্ট আমাদের একটা সংজ্ঞা থেকে আসছে, 9 × 10⁻9। কিভাবে? কুলম্বের বল দেখো, 9 × 10⁻9 চার্জ দ্বয়ের গুণফল মধ্যবর্তী দূরত্বের স্কয়ার, সবই যদি 1 হয়ে যায় তখন তো কিছু থাকেই না বাদার, সো 9/9 নিউটন। এটা কিন্তু একটা সংজ্ঞা থেকে আসছে যে একক চার্জের মধ্যে একক দূরত্বে কত বল কাজ করে, 9/9 নিউটন এত পরিমাণে বল কাজ করে। শূন্য মাধ্যমে দুইটা ইলেকট্রনের মধ্যবর্তী কুলম্ব বল Fe
আর মহাকর্ষ বল এফ জি এর অনুপাতটা কত হবে, একটু কেয়ারফুলি সলভ করতে হবে। আমরা যদি এফ জি আর এফ ই, আচ্ছা কাকে আগে রাখবা কাকে পরে রাখবা, যার নামটা আগে তাকে রাখতে হবে লবে, তাহলে উপরে রাখবো আমরা এফ ই আর নিচে রাখবো আমরা এফ জি, সিকোয়েন্স ব্রেক করা যাবে না, প্রশ্নে যেভাবে দেওয়া সেভাবে। তাহলে কুলম্বের আকর্ষণ বলের সূত্র কি ছিল, 9 ইন্টু 10⁹ Q1 Q2 বাই ডি স্কোয়ার। এখন Q1 Q2 মানে কি, তোমার সাথে ইলেকট্রনের চার্জের স্কোয়ার, তাহলে 1.6 লিখলাম 2 বার, আর 10⁻⁻19 একবার লিখলাম 38 ডিভাইড বাই ডি স্কোয়ার। দূরত্ব তো উভয় ক্ষেত্রেই সেম, তাই ডি স্কোয়ার লেখার দরকারই নেই। আর মহাকর্ষীয় বল কি ছিল, জি m1 m2, জি মানে কত, মহাকর্ষীয় ধ্রুবক 6.673 10⁻⁻11, তাহলে লিখলাম জি এর মান। m1 m2 দুইটা ভর, তাহলে ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 10⁻31, কিন্তু m1 m2 তাহলে দুইবার গুণ করতে হবে, তাহলে 9.1 লিখলাম দুইবার, আর -31 কে স্কোয়ার করলে হয় -62। এর আগেবার যখন দুইবারে করতে গেছি প্যাচ লাগছে, তো এই জন্য এখন আমি একবারেই ধীরে 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 ভেঙে করতেছি, তাড়াহুড়ার দরকার নেই। ভাবতে পারো ভাই আপনার ডি কই, ডি তো উভয় ক্ষেত্রেই সেম আছে, তাই ডি স্কোয়ারটা কাটাকাটি হয়ে গেছে। আচ্ছা এখন এই জায়গাতে আমরা একটু অ্যাপ্রক্সিমেটলি কাটার চেষ্টা করব, মানে এক্স্যাক্টলি হবে না, কাছাকাছি। তো ধরো এই যে তোমার 9 আছে, এই 9 আর 9.1 মোটামুটি ইকুয়াল, বাদ চাইলে আমরা দিতে পারি, মোটামুটি, এক্স্যাক্টলি না মোটামুটি। আচ্ছা এবার উপরে যে 1.6 আছে, যদি আমরা 4 দিয়ে চিন্তা করি, 4 16 64, মানে 1.6 আর 6.6 মোটামুটি 4 দিয়ে কাটাকাটি করা যাবে। 1.6 কে 4 দিয়ে গুণ করলে 6.4, 464 অ্যাপ্রক্সিমেটলি, নট এক্স্যাক্টলি। ঠিক আছে, আর কি বাদ আছে, এখন যদি আমি চাই এই নিচের 4 কে দিয়ে এই 16 কাটতে পারো, কি হবে, 4 4 16, তাহলে এখানে তো 16 তো আর নাই, 0.4, তাহলে তোমার উপরে 0.4 আর নিচে 9.1। তাহলে এটাকে যদি আমরা ভাঙতে চাই, আমরা লিখতে পারি এইভাবে যে এটা তো আমার উপরে 0.4 আছে, তুমি ভাবতে পারো ভাই আপনার এই 9.1 কে কি করবেন, এই 9.1 কে তুমি একটা 10 ধরে নাও, ভেঙে ভেঙে লিখি, তাহলে 10⁻9 থাকলো, উপরের -38 থাকলো, -11 উপরে গেলে হবে +11, এই 9.1 কে তুমি 10ই ধরে নাও, তাহলে উপরে গেলে হবে -1, -62 উপরে গেলে হবে +62। আমি আগেই বলতেছি এটা কিন্তু আমি অ্যাপ্রক্সিমেটলি করছি, নট এক্স্যাক্টলি। ওকে, কাটাকাটি করি আমরা কি পাচ্ছি, থাকলো আমাদের 0.4 আর 10⁻9 আর 11 যোগ করলে কত হচ্ছে তোমার 20। 20 থেকে যদি 38 কে বাদ দেই, তাহলে কত হচ্ছে -38 + 20 মানে -18, আজ এই 1 নিয়ে নেই -19, তাহলে 62 থেকে এখন তুমি 19 কে নিবা, তাহলে কত হয় 43, 10⁻43। আমি যদি 1 ঘরকে দিয়ে দেই, তাহলে 4 × 10⁻42। আমরা যে মানটা বের করছি এটা কিন্তু এক্স্যাক্টলি না, অ্যাপ্রক্সিমেটলি। এবং দেখো সবগুলোই 4.2 মানে 4 পয়েন্ট সামথিং, তাহলে পাওয়ার চেক দাও, এই একটা আছে যার সাথে পাওয়ার মিলে গেছে 10⁻42। ঠিক আছে, তো আমার কিছুক্ষণ আগে একটা অঙ্কে এই সেম কাজ করতে যে এর চেয়ে আরো ইজি ছিল, গুলায় গেছিল, কারণ কি আমরা ওই একবারে না করতে বেশি ভাঙতে গেছিলাম। সো তুমি আস্তে আস্তে সুন্দর করে ভেঙে ভেঙে যাবা, অঙ্ক ইজিলি হয়ে যাবে, অ্যাপ্রক্সিমেটলি নট এক্স্যাক্টলি। ঠিক আছে চলো সামনে আগাই। 3 সেন্টিমিটার দূরে অবস্থিত দুইটা 5 কুলম্ব চার্জের মধ্যে একটি সরল রেখায় তৃতীয় 10 কুলম্ব চার্জকে বসানো হইলো, তাহলে প্রথম চার্জ হতে কত দূরত্বে তৃতীয় চার্জ বসালে উহার লব্ধি বল 0 হবে। চিন্তা কিভাবে, 3 সেন্টিমিটার দূরে দূরে চার্জ আছে দুইটা, এই যে +3 সেন্টিমিটার, এই যে একটা +3 সেন্টিমিটার, তো 3 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত। আহা এটা কি লিখলাম, 3 সেন্টিমিটার, আমি তো চার্জের মান লিখবো না, সরি 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 ভুল লিখে ফেলছি। এখানে তোমাদের চার্জের মান তোমাকে দেওয়া আছে, তোমাকে দেওয়া আছে 5 কুলম্ব, 3 সেন্টিমিটার অবস্থা দুইটি 5 কুলম্ব, এই যে চার্জের মধ্যে একটি সরল রেখায় তৃতীয় আরেকটা 10 কুলম্বকে রাখতে হবে। তো ধরলাম এরকম কোথাও আমি একটা রাখবো 10 কুলম্ব বসানো হলো, তাহলে প্রথম চার্জ হতে কত দূরত্বে তৃতীয় চার্জকে বসালে উহার উপর লব্ধি বল 0 হবে।
যেহেতু দুইটা চার্জের মান সমান, তার মানে এরা যতটুকু বল প্রয়োগ করবে এই বলগুলো কিন্তু আমার সমান হয়ে যাবে, F1 আর F2 দুটা কিন্তু সমান হবে। তাহলে এক্স্যাক্টলি কোথায় হবে, 3কে অর্ধেক করো, ঠিক মাঝখানে সিমেট্রিক্যালি 1.5 সেন্টিমিটার, এটা হবে 1.5 সেন্টিমিটার। কিভাবে বুঝলাম, যেহেতু দুইটা তোমার চার্জের মান সমান, তাহলে মাঝামাঝি রাখলে দুই পাশ থেকে বলের মানও সমান হয়ে যাবে, তাহলে উত্তরটা হবে 1.5 সেন্টিমিটার। ম্যাথ না করি বোঝাচ্ছে, তাহলে অ্যান্সারটা হচ্ছে অ্যান্সার, কোনোটি নয়। ওকে ফাইন। শূন্য মাধ্যমে 1 কুলম্ব মানের দূরে চার্জকে 1 মিটার দূরত্বে স্থাপন করলে বিকর্ষণ বলের মানটা কত হবে? এইটাও কিন্তু সংজ্ঞা থেকে আসছে, 9 × 10⁹ নিউটন। স্থির চার্জের উপরে চৌম্বক বল কি হবে? এটা তোমরা না পারার কথা, কারণ তোমার শর্ট সিলেবাস ছিল। তো গতিশীল চার্জের উপরে চৌম্বক বল কাজ করে, ওকে আমরা লরেন্জ বল দিয়ে বের করি, কিন্তু স্থির চার্জের উপরে কোনো চৌম্বক বল কাজ করে না, এটা শূন্য। যদি জানতে চাও আর কি, তাহলে এই সূত্র হচ্ছে F = কিউ ভি বি সাইন থিটা। এখানে ভি মানে তোমার হচ্ছে বেগের মানটা, কিউ মানে হচ্ছে চার্জের মান, বি মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তাহলে যার ভি এর মান শূন্য, তার তো এফ এর মান এমনি শূন্য হয়ে যাবে, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার গতিশীল চার্জের উপরে চৌম্বক ক্ষেত্রের মান, বা যে বলটাও প্রয়োগ করে, সো এটা শূন্য হবে, গতিশীল না হলে কিচ্ছু যাবে আসবে না, ঠিক আছে? তাহলে আমরা তো আজকে আমরা এখানে থামতে পারি। মোটামুটি দেখতে পারছো যে আমাদের কি কি টাইপের অঙ্ক সলভ করতে হবে। ইস্যু একটাই, ওই পাওয়ার গুলো একটু ভালো মতো ক্যালকুলেশন করতে হয়, ঠান্ডা মাথায় থাকলে ওটা এমনি পারবা, ঠিক আছে? তো আমাদের ক্লাস আজকে এই জায়গা পর্যন্ত ছিল, একটু বাসায় প্র্যাকটিস করো, নেক্সট ডে আমরা এর পরের টপিক গুলো ডিসকাস করবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।